তোমরা যে আশাতে এই বৈঠক ইনস্টিটিউশনে এসছো সেই আশা তোমাদের পূর্ণ হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। আজকে যে ক্লাসটা করছো তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল ও করভাস। তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমাদের অনেক শুভেচ্ছা যে তোমরা আমাদের চয়েস করেছো এত কিছুর মধ্যেও, ঠিক আছে? তো তোমাদের শুভেচ্ছা এবং আশা করি তোমরা যে ভরসা আমাদের প্রতি দেখিয়েছো সেই ভরসার আমরা অবশ্যই মান রাখবো। তার মানে কি? তার মানে তোমরা যে আশাতে এই বৈঠক ইনস্টিটিউশনে এসছো সেই আশা তোমাদের পূর্ণ হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। ওকে, তার জন্য কি করা দরকার? শুধু ভর্তি হলে তো হবে না, শুধু ক্লাস করলেও হবে না, এর জন্য আমাদের মূলত পড়তে হবে, ঠিক আছে? এই যে পড়ার বিষয়টা রয়েছে এটা তোমাদের কিন্তু নিজ দায়িত্ব সহকারে পড়তে হবে। সাবিলা তুমি চলে এসছো, ওকে, বেশ, নিজ দায়িত্ব সহকারে পড়তে হবে। তোমাদের মধ্যে তোমরা যারা অনেকে নতুন অ্যাডমিশন নিয়েছো, অনেকে পিএসসির কোর্স করছো, বিষয়টা হচ্ছে যে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কনফিউশন রয়েছে যে আমরা কিভাবে কি করব, এত কম সময়, এত বড় সিলেবাস, কিভাবে কি করব, বা বৈঠক ইনস্টিটিউশন আমাদের ঠিক কিভাবে প্রিপারেশনটা বা করাবে, নানা প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। তো বিষয়টা হচ্ছে, দেখো, তোমরা ভরসা করেছো, ভরসার মান আমরা রাখবো। আগামী 3 মাসের মধ্যে, অর্থাৎ এই যে আমাদের 90 ডেজ আর বাকি রয়েছে, 90 ডেজ তো না, অলরেডি 4 দিন চলে গেছে। তো এই 90 ডেজের মধ্যে কিন্তু আমরা তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করব। শুধু কমপ্লিট না, স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের দেওয়া হবে এবং প্রচুর মক টেস্ট থাকবে, প্রচুর পরীক্ষা থাকবে। তুমি যে প্রস্তুতি নিচ্ছ সেটা কি করে বুঝবে, সেটা কি করে মূল্যায়ন করবে? এই মূল্যায়নের জন্য কিন্তু তোমাকে প্রচুর মক টেস্ট দিতে হবে। সেই মক টেস্টগুলো মেইন ফোকাস থাকবে তোমাদের। পড়বে তো অবশ্যই, তোমাদের সকলের কাছে বই রয়েছে, নিজের যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোকে ফলো করবে, সেগুলোকে ভালো করে তো পড়তে হবেই। পাশাপাশি আমরা যেটা দেব, অনেক থাকে না অনেক সময় যে তুমি কোনো কাব্য বা উপন্যাস পড়ছো, যেমন প্রফেসর শঙ্কু ডায়েরি পড়ছো, অনেক তোমার টেক্সট রয়েছে, অনেকগুলো গল্প রয়েছে। তো সেই সমস্ত গল্পের একটা সারমর্ম, একটা জিনিস, যতগুলো প্রশ্ন আসতে পারে তার কালেকশন কিন্তু তোমরা ক্লাসে পেয়ে যাচ্ছ। তো তোমরা সেটা প্রিন্ট করে নেবে অবশ্যই, তার বাইরে কিন্তু টেক্সট পড়তে হচ্ছে। চলো, আর বেশি কথা বলবো না, আজকে অনেক কিছু বলার রয়েছে। দেখো, প্রথম কথা হলো, আজকে যে ক্লাসটা করছো তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল ও করভাস। আগের দিনের ক্লাস তোমরা সকলেই দেখেছো আশা করি। আমি দুঃখিত, আগের দিনের ক্লাসে সাউন্ডের একটু প্রবলেম ছিল, অনেক কথা শোনা যাচ্ছিল না। তখন আমি ক্লাসে বলেছিলাম যে তোমরা যে টেক্সটে ক্লাস করতে আসবে অবশ্যই সেই টেক্সটটা কিন্তু একটু ভালো করে পড়ে আসবে। আমি যে টেক্সট আজকে পড়াবো তোমাদের পুরো টেক্সট, গল্প লাইন বাই লাইন কিন্তু আমি আলোচনা করব না, করা উচিত না। কারণ এই টেক্সটগুলো তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে মাল্টিপল টাইম পড়তে হবে, মিনিমাম 3 বার কিন্তু পড়তে হবে পরীক্ষার আগে, আর রিভাইজ তো রয়েছে। আমি আবারও বলছি, টেক্সট ভালো করে পড়বে, ক্লিয়ার কথা। আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো পুরো টেক্সট থেকে এমন কোনো অপশন নেই যেটা বাদ দিয়েছি আমি, যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তার বাইরে তোমাকে গল্পটা তোমার মাইন্ডের মধ্যে নিয়ে আসতে হবে যে কী বিষয় রয়েছে। প্রফেসর শঙ্কু ডায়েরি যে আমাদের বইটা রয়েছে সেখানে প্রচুর কিন্তু ইনফরমেশন রয়েছে, প্রচুর ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো যাতে না গুলিয়ে যায়, কোনটা কোন গল্পের, কোনটা কোন ঘটনার প্রেক্ষিতে এসছে, এর জন্য তোমাকে মূলত টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং অবশ্যই দেখবে এই বইটা তোমাদের কাছে থাকবে, ঠিক আছে? প্রফেসর শঙ্কুর এই বইটা অবশ্যই তোমরা পাশে রাখবে। এই বইটা থাকলেই মোটামুটি তোমাদের পুরো যে টেক্সটগুলো রয়েছে পড়ে কমপ্লিট করবে, এবং বাকি তো আমরা দেবো, এবং এখান থেকে তোমাদের প্রচুর টেস্ট থাকবে। আজকের ক্লাসের পর আমরা তোমাদের একটা টেস্ট অ্যাসাইন করব। আর একটা বিষয়, নোটসের বিষয়। প্রফেসর শঙ্কুর ডায়েরিতে আমরা মোট 4টে পর্বে ক্লাস নেব। একটা হয়ে গেছে, যেটা অলরেডি তোমরা করেছো। 2 নম্বর পর্ব আজকে, আর 2টো পর্বের ক্লাস হবে যেখানে আমরা প্রফেসর শঙ্কু কমপ্লিট করে পুরো বাঞ্চে সেটা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? সেখান থেকে তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিজের মতো করে প্রিন্ট করবে, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আপাতত ক্লাসটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমরা নোট নেবে। এর মধ্যে অবশ্যই তোমরা টেক্সট পড়ে কমপ্লিট করো, প্রয়োজনে নিজের মতো করে নোট করতে পারো। তবে আমি যেভাবে তোমাদের নোট সাজিয়ে দিয়েছি, নিজের মতো করে আর নোট করার প্রয়োজন নাই। তবে অবশ্যই যেটা বই পড়বে সেই বইটাকে কিন্তু মার্ক করে রাখবে ইম্পর্টেন্ট তথ্যগুলো। চলো, ক্লিয়ার কথা, আমরা যাই ক্লাসের মূল পর্বে। তার আগে প্রথমে আমি আলোচনা করব সবচেয়ে বড় একটা প্রশ্ন, যে আগামী 3 মাসের প্রস্তুতি কি করে সম্ভব, ঠিক আছে? খুব অল্প সময়ে বলবো, বিষয়গুলো মন দিয়ে শুনবে।
এই কারণে শুনবে যে এখন তোমার পড়া শুরু হয়েছে, এই পড়া শুরু সবে মাত্র 3 মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে এত বড় সিলেবাস স্যার কমপ্লিট করব কি করে? সবচাইতে বড় প্রশ্ন তোমাদের যে করব কি করে? তুমি পারবে এবং এটা অতীব সহজ একটা টাস্ক এবং তোমার পক্ষে সম্ভব করা। কিন্তু এটার জন্য তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে এবং নিজের প্রিপারেশনটাকে স্ট্র্যাটেজিক্যালি নিতে হবে, স্টেপ বাই স্টেপ। এলোপাথাড়ি এগোতে গেলে ভুল করবে। ওকে, তার জন্য মূলত কি করার, কি করতে হবে আমি আজকে তোমাদের বেশ কয়েকটা পয়েন্ট বলবো। প্রয়োজনীয় পয়েন্টগুলো খাতায় লিখে রাখো, অথবা ক্লাস তো রয়েছে পরেও দেখে নেবে, যারা রেকর্ডেড দেখবে তাদেরও বলছি প্রত্যেকে কিন্তু দেখে নেবে। এবং এই যে কনসেপ্ট যেটা বলবো সেটাকে ইউটিলাইজ করো। দেখো তোমার প্রস্তুতি অনেকটা সহজ হবে এবং তোমার লক্ষ্য একদম পুরো স্ট্রাকচার হয়ে যাবে, পুরো স্ট্রাকচার ফ্রেমে চলে আসবে তোমার লক্ষ্য। আর যতক্ষণ তুমি এটা না করতে পারবে ততক্ষণ তুমি কিন্তু কোনো কুল খুঁজে পাবে না। ওকে, তো আমি যেটা আজকে বলবো, আমি যেটা তোমাদের দেখাবো সেটা একটা তোমাকে কুল খুঁজতে সাহায্য করবে, অর্থাৎ তোমার স্ট্র্যাটেজিক্যালি একটা ফ্রেম, একটা ফরম্যাট তুমি পাবে, তখন তোমার কাছে বিষয়টা অনেকটা ইজি হবে। ক্লিয়ার? কারোর কিছু বলার থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, কেউ কিছু জিজ্ঞেস যদি করতে পারো। উজ্জ্বল, সাবিলা, শ্রেয়া, চিরশ্রী, বিজু, ওয়াসিম, শারমিন, অনেকেই রয়েছে। বাহ, বেশ সুন্দর। ক্লাসটা শেষ অবধি কমপ্লিট করো, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, ক্লাসে আসো তো ঠিক কিন্তু আবার ক্লাস থেকে বেরিয়ে যাও। জানি না কেন তোমাদের কি প্রবলেম থাকে। চেষ্টা করো ক্লাসটা শেষ অবধি করার। ক্লাসটা আজকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে কি রয়েছে দেখো, প্রথম পার্টে রয়েছে আমাদের তোমার প্রথম যে গল্প, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। তারপরে রয়েছে করভাস গল্প, দুটো গল্প, ঠিক আছে? এই দুটো গল্প নিয়ে আমরা আলোচনা করব। গল্প দুটোর বিষয় সংক্ষেপে আলোচনা তো করবই, গল্প থেকে ইম্পর্টেন্ট তথ্য মানে ইচ অ্যান্ড এভরি তথ্য নিয়ে আলোচনা করব। এবং ক্লাসের শেষে দেখবে অনেকগুলো প্রশ্ন রেখেছি, যেখানে তুমি যে গল্পটা পুরো পড়লে, পড়ার পরে যে প্রশ্নগুলো করতে পারছো কিনা সেটা তুমি দেখবে, ঠিক আছে? তো অবশ্যই শেষ পর্যন্ত করো, তাহলে বুঝতে পারবে যে ক্লাসে তুমি কি শিখলে এবং তুমি যে প্রশ্নগুলো অ্যান্সার করছো সেটা ঠিক হচ্ছে নাকি তুমি ভুলে গেলে। আমি ধরে নিচ্ছি তোমরা যারা ক্লাস করছো তারা অবশ্যই কিন্তু টেক্সট পড়ে এসছো। হ্যাঁ, ওয়াসিমা নাসরিন বলছো সিলেবাসের কোনো চেঞ্জ কিনা। সিলেবাসের কোনো চেঞ্জ নেই। আজকে তোমাদের আমার ক্লাসের শেষে নেক্সট ক্লাস আছে। নেক্সট ক্লাসে ম্যাম তোমাদের সিলেবাস নিয়ে একটু ডিসকাশন করবেন যে সিলেবাসটা তোমরা কী করে কমপ্লিট করবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে ওটা রয়েছে, তার জন্য তোমাদের আমার ক্লাসের শেষে কিন্তু জয়েন হতে হচ্ছে, ঠিক আছে? আমার ক্লাস যখন শেষ হবে তার 10 মিনিটসের মধ্যে তোমরা সকলে জয়েন করবে, আমি বলে দেবো। চলো, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আগামী 3 মাসের মধ্যে আমরা কি করে প্রস্তুতি নেব, বিষয়টা একটু ভালো করে শোনো। তোমাদের বাড়িতে রয়েছে ক্যালেন্ডার, রয়েছে তো? ক্যালেন্ডার থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের যে পোর্শনটা রয়েছে সেটাকে কেটে একটু তুলে নাও। ভালো করে শোনো, প্রথম হবে এই 3 মাসের পোর্শনটা কেটে তুলে তোমার পড়ার টেবিলের সামনে চিপকে দাও। গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, তোমার যে সিলেবাস রয়েছে সিলেবাসের প্রিন্ট আউট বের করো। অলরেডি আমরা সিলেবাস তোমাদের কোর্সে আমি আপলোড করে দিয়েছি, দেখবে আপলোড করা রয়েছে। তোমরা ওখান থেকে ডাউনলোডও করতে পারবে, প্রিন্ট করতে পারবে। যদি সমস্যা হয় আমাকে বলবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। প্রিন্ট আউট 2 কপি করে প্রিন্ট করে নাও। সময় খুব কম, যা করবে আজ করবে, এখনই করবে। ওকে, 2 কপি করে প্রিন্ট করে নাও। 1 কপি তোমার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখো, একটা রাখো তোমার হাতের কাছে। যখন পড়তে বসবে সিলেবাসটা তোমার কাছে অবশ্যই থাকবে। গেল 2টো পয়েন্ট। এবার হলো স্যার আমি ক্যালেন্ডারের পার্ট কেটে কি করব, তাই না? বড় প্রশ্ন যে ক্যালেন্ডারের পার্ট কেটে কি করব। দেখো, পরীক্ষা যেহেতু খুব কম সময়ের মধ্যে হতে চলেছে, তোমার মধ্যে একটা লক্ষ্য থাকবে। কেমন লক্ষ্য? যেমন ধরো তোমার 9 to 10 এই যে টেক্সট বুক রয়েছে, ঠিক আছে? এর ক্ষেত্রে 2খানা টেক্সট বুক রয়েছে। 2খানা কোথায়? 4খানা টেক্সট বুক রয়েছে। তো এই যে টেক্সট বুক রয়েছে 9 to 10, সাপোজ আমি প্রথমে তোমাদের ধরে চলি যে প্রথমে তোমরা 9টা কমপ্লিট করবে। ক্লাস 9-এর কথা শুরু করছি। 9-এ কি করবে? ধরে নাও 9-এ যতগুলো কবিতা আছে, যতগুলো কবিতা রয়েছে সবগুলোর জন্য একটা টার্গেট ফিক্সড করো যে এই সমস্ত কবিতাগুলো আমি আগামী 2 দিনের মধ্যে শেষ করব। 2 দিনে। কতদিন? 2 দিন। 2 দিনে শেষ করব। ক্লাস 10-এর কবিতা, ক্লাস 10-এর কবিতা শেষ করব আমি আরও 2 দিনে। তাহলে 4 দিনের ভিতরে কিন্তু আমাদের 9-10-এর যত কবিতা শেষ, যত কবিতা কমপ্লিট। তাহলে স্যার ক্যালেন্ডার কি করব?
দেখো ক্যালেন্ডার, সাপোজ ধরো এটা জুন মাসের ক্যালেন্ডার, আমি ক্যালেন্ডার অ্যাড করতাম বাট আমার টাইম কমের কারণে করা হয়নি। অলরেডি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, আজকে গিয়ে হলো 4 তারিখ, প্রায় 4 তারিখ শেষ। থাকলো কদিন? 26 দিন। তো আগামী 4 দিন অর্থাৎ 5, 6, 7, 8 এই 4 দিনে তোমার 9 to 10 এর পুরো কবিতা শেষ। ভালো করে বোঝো, এই 4 দিনে তোমার পুরো কবিতা শেষ। 11-12 এর জন্য তুমি আরও 4 দিন করে নাও, তাহলে তোমার 5, 6, 7, 8 হলো 9, 10, 11, 12, এখানে তোমার 11 to 12 এর কবিতা শেষ। আগামী 8 দিনের মধ্যে তোমার 9, 10, 11, 12 এর যতগুলো কবিতা রয়েছে সবগুলো শেষ। যারা 9, 10, 11, 12 বোথ নিচ্ছ ইটস ওকে, আর যারা শুধুমাত্র 9, 10 নিচ্ছ তাদের জন্য 4 দিন। বিষয়টা ভালো করে বোঝো যে এই 8 দিনের, আগামী 8 দিনে তোমার 9, 10, 11, 12 এর পুরো কবিতা কমপ্লিট। কি করে করবে? প্রশ্ন হলো কি করে করবে? দেখো, তোমার টার্গেট আজকে 4 তারিখ, 4 আর 4 8, 8 4 12, 12 তারিখের মধ্যে 9, 10, 11, 12 এর সম্পূর্ণ কবিতা শেষ করতে হবে। আমি টেক্সটের কথা বলছি, কিন্তু করতেই হবে। তুমি যাই করো, যতই খাও, যতই ঘুমাও, যেখানে যাও, যে পরিস্থিতি থাকো না কেন, তোমার লক্ষ্য যে আমাকে এই 4 দিনের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে কবিতা পোর্শনের। এটা তোমার ফার্স্ট লক্ষ্য হবে। তারপরে তুমি কি নিতে পারো? তারপরে গল্প নিতে পারো। কবিতা কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি গল্প নিলে, যতগুলো টেক্সট রয়েছে গল্প, সেই গল্পগুলো নিলে। এইভাবে টোটাল যে তোমার 30 দিনের যে রুটিন থাকবে, সেই রুটিনটা তোমাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে? তারপর যেমন তোমার অনুবাদ সাহিত্য রয়েছে, পাশ্চাত্য সাহিত্য রয়েছে, এদেরকে তুমি 1 থেকে 2 দিনের সময় দাও। এইভাবে তোমার 5 থেকে শুরু করে 5 অর্থাৎ 5 জুন, 6 জুন, 7 জুন, 8 জুন, 9, 10 এভাবে প্রত্যেক দিনের তুমি রুটিন লিখে ফেলো যে 5 জুন তুমি 9 এর কবিতা পড়বে। 9 এর কবিতাগুলো শেষ করে ফেলবে, একদম শেষ, মানে যেটা ধরবে একদম শেষ করেই উঠবে, 9 এর কবিতা শেষ। 6 তারিখে কি করবে? তোমার ক্লাস 10 এর কবিতা পড়েই উঠবে। কটা কবিতা রয়েছে? বেশি না তো। কটা রয়েছে? তুমি বই কাউন্ট করে দেখো। যতগুলো কবিতা রয়েছে তুমি একদিনে কমপ্লিট করতে পারবে না? কেন পারবে না? পড়তে হবেই তোমাকে, যেহেতু তোমার সামনে 30 দিন সময় রয়েছে। একদিনে তোমার 5 তারিখ 9 এর শেষ, তোমার একদিনে ক্লাস 10 এর শেষ, একদিন তোমার 7, 8, 9, 10 তোমার 11, 12 এর জন্য লাগবে। তো এইভাবে তোমাকে টোটালটা কিন্তু এগোতে হচ্ছে। এবার হলো, আর তাহলে আমরা কি করব? তোমরা টেক্সটগুলো এখন থেকে নিজের মতো করে পড়তে শুরু করো। আমরা তোমাদের বাকি পোর্শনের ক্লাসগুলো এখন থেকে দিতে শুরু করেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। টেক্সট থেকে যে প্রশ্ন আসবে অবশ্যই আসবে, কিন্তু তার বাইরে যে প্রশ্নগুলো আসবে তোমাদের মধ্যযুগ থেকে রয়েছে, চর্যাপদ রয়েছে, চণ্ডীমঙ্গল, তোমার বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, এখান থেকে আসবে। তারপর তোমার শৈলী বিজ্ঞান থেকে রয়েছে, তারপর তোমার অনুবাদ সাহিত্য রয়েছে, আধুনিক সাহিত্য রয়েছে, কাব্য কবিতা রয়েছে, মানে যতগুলো তোমাদের ঈশ্বরচন্দ্র থেকে শুরু করে সমস্ত যে কাব্য কবিতা রয়েছে, বা মধুসূদন, গিরিশচন্দ্র, প্রত্যেকে কিন্তু রয়েছে। এখান থেকে আমরা তোমাদের প্রচুরভাবে স্টাডি ম্যাটেরিয়াল কালেকশন দিব, যেখানে তোমার এর বাইরে একটা ইনফরমেশনও থাকবে না। ঠিক আছে? তো ক্লাসগুলো অবশ্যই করো। ক্লাসগুলো আমরা ঠিক এই পোর্শন থেকে শুরু করেছি। আর টেক্সটের বিষয়টা, টেক্সটটা আমরা কিন্তু এই সমস্তগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে টেক্সট বিষয়ে আমরা এগোবো। ঠিক আছে? স্যার শুধু পাঠিয়ে কি যেন পাঠিয়েগুলো না, সব কবিতা পড়তে হবে, পাঠ্যগুলো? আচ্ছা হ্যাঁ, পাঠ্য বলেছে, পাঠিয়ে স্পেলিং মিস্টেক, সবগুলোই পড়তে হবে, সবগুলো। ঠিক আছে? 9, 10, 11, 12 এর যতগুলো রয়েছে বইয়ে সবগুলোই পড়তে হবে। ওকে? এই হলো আমাদের 3 মাসের প্রস্তুতি। আগে ম্যাপ তৈরি করো, রোড ম্যাপ। রোড ম্যাপ না হলে তুমি বুঝতে পারবে না যে তুমি ঠিক কখন কোন দিন কি পড়বে। ক্লিয়ার হবে না, তোমার সামনে তোমার ভিশন ক্লিয়ার নেই। যার জন্য অবশ্যই তোমাকে এই যে কটা পোর্শনের কথা বললাম, ক্যালেন্ডার কেটে তোলো। ক্যালেন্ডারে এই 90 দিনকে তুমি তোমার সিলেবাসে ওরিয়েন্টেডে ভাগ করে নাও। টার্গেট করো আগামী 2 দিনে আমি 9, 10 এর টোটাল কবিতা শেষ করব, তারপরে গদ্য শেষ করব, তারপর নাটক শেষ করব। এভাবে ক্লাস ওয়াইজ করো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস। কয়টা ক্লাস? 6টা ক্লাস। তার বাইরে তোমাকে আরও অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। ঠিক আছে? তো পড়তে তোমাকে হবে। এবার এই এসসি/এসটির ময়দান শুধু পরীক্ষা না, এটা একটা যুদ্ধের ময়দান। আমরা বারবার প্রতি ভিডিওতে বলি, এসসি/এসটি কিন্তু এবারে যুদ্ধের ময়দান। এবার হয়তো হবে, না হয়তো আর
এই চাকরি তোমার জন্য না, আর পাবে না। আর কখন পাবে? এমনিতে 10 বছর পর হচ্ছে, তার উপরে আবার এত সমস্যা, সকলেই জানো, সকলেই অবগত। তাহলে আমাদের রেডি হতে হচ্ছে। অসীমা বলছো 9, 10, 11, 12 টাই ফর্ম ফিল আপ করা যাবে। হ্যাঁ, এখন অবধি 9, 10, 11, 12 তুমি দুটোই ফর্ম ফিল আপ করতে পারবে, বোথ করতে পারবে। তো আমরা সেভাবে এগোবো। চলো এবার আমরা মোটামুটি ক্লাসের বিষয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, তার আগে বিষয় বলি যে তোমরা তো বাংলাতে অ্যাডমিশন নিয়েছো। আমাদের দেখো এসএলএসটির বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, তোমার ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, সমস্ত সাবজেক্টের কিন্তু কোর্স চলছে। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তাদের বলবো, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, বা যারা আমাকে পেইড ব্যাচ থেকে দেখছো, তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো আত্মীয় স্বজন রয়েছে যারা ক্লাস করতে চায় বা পড়তে চায়, তো অবশ্যই তোমরা তাদের সাজেস্ট করতে পারো, কারণ আমাদের সমস্ত সাবজেক্টেরই কোর্স কিন্তু চলছে। ঠিক আছে? ফোন নাম্বার তো নিচে দেখতে পাচ্ছ, এখানে ফোন নাম্বার রয়েছে, তো সেখানে যোগাযোগ করে তোমরা বাকি কথা বলতে পারো। দেখো এই পেজটা দেখো, ফার্স্ট পেজ। আমি আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম, এই ক্লাসে কিন্তু অলরেডি আমি ফার্স্ট ক্লাসে এই পেজটা সম্পর্কে তোমাদের বলেছিলাম। যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, আর যারা অ্যাপে আছো তারা কথা আমি এটা পিডিএফ ম্যাটেরিয়াল দিয়ে দেবো, অবশ্যই পেয়ে যাবে। এখান থেকে এই যে পেজটা দেখছো, এখান থেকে তোমার একটা প্রশ্ন কিন্তু আসবে, আমি লিখে দিলাম। এই পেজটা থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। এখানে কটা ইনফরমেশন রয়েছে, কি রয়েছে, কিভাবে মনে রাখবে, আমি আজকের ক্লাসে তোমাদের সবই বলে দেবো। আমি আগের দিন ক্লাসেও কিন্তু বলেছি, আজকের ক্লাসেও তোমাদের বলে দেব। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমেই রয়েছে, দাঁড়াও, কেউ একজন কথা বলবে, আমি একটু ওয়েট করি। কি বলছে তার কথাটা আমি তার বক্তব্য শুনিনি। বলছে তৃষিতা গুহ। হ্যাঁ তৃষিতা, বলো তুমি কি বলবে। হ্যাঁ বলো, বলো তৃষিতা, আমি শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, কিছুটা বলতে চেয়েছিল বাট লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। দেখো রচনার নাম রয়েছে আমাদের টোটাল প্রফেসর শঙ্কু ডায়েরি যে বইটি রয়েছে, সেখানে আমরা বোমযাত্রী ডায়েরি পড়ব, প্রফেসর শঙ্কু, আশ্চর্য পুতুল, করভাস পড়ব, ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি, মহাকাশের দূত এবং স্বর্ণপর্ণী। এর মধ্যে কিন্তু অলরেডি আমাদের বোমযাত্রী ডায়েরিটা পড়া হয়ে গেছে, বাকি রয়েছে আর আমাদের 2 আর এদিকে 3টে, 5টার মধ্যে আমরা আরও 2টি পর্বে, মানে আরও 2টি ক্লাসে প্রফেসর শঙ্কু ডায়েরি কমপ্লিট করব। দেখো এই যে গল্পটা রয়েছে, এই 5খানা গল্পের টোটাল পার্ট দেখো, উৎসের পার্ট দেখো। বোমযাত্রী ডায়েরি এবং প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, অর্থাৎ আজকে যেটা পড়বো তার প্রকাশ হলো, উৎস হলো প্রথম সিরিজ প্রফেসর শঙ্কু। ওকে, দেখো এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের পরে কিন্তু এই সমস্ত রিলেটেড যে টপিক রয়েছে, ইনফরমেশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আমি দিয়েছি। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ক্লাসটা ঠিকঠাক তোমরা বুঝেছো। এখানে তো বোঝার মতো কিছু নেই, তোমরা মোটামুটি ইনফরমেশনগুলোকে মনে রাখতে পেরেছো। ক্লাসের মূল লক্ষ্য হলো কি, তোমরা যাতে তোমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো মনে রাখতে পারে ক্লাসের থ্রু। তুমি পড়লে তো মনে থাকবেই, বা যখন তুমি এই ক্লাসটা দেখবে, ক্লাস দেখার সঙ্গে সঙ্গে তোমার তথ্যগুলো আরও বেশি ভালো করে মনে থাকবে। ওকে, তাহলে দেখো বোমযাত্রার ডায়েরি ও প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, এটা হলো প্রথম সিরিজ প্রফেসর শঙ্কু। প্রথমে কোন গল্প রয়েছে? 2টো গল্প, তাই এটা প্রথম সিরিজ মনে রাখার জন্য। প্রথমে 2টো গল্প রয়েছে, বোমযাত্রার ডায়েরি এবং প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল। দেখবে যখন পরীক্ষায় পড়বে, এই যে ক্লাস করছো, কোন সিকোয়েন্সে ক্লাস করেছো তোমার তো মনে থাকবে, যে প্রথম দিন কোন ক্লাস করেছিলাম, সেকেন্ড দিন কোন ক্লাস করেছিলাম, তো এটা তোমার মুখস্থ হয়ে গেল, ভুলবে না। তারপরে দেখো করভাস গল্প। আজকে আমাদের আলোচনার বিষয় হলো করভাস গল্প আর ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি। এই 2টো গল্প হচ্ছে তৃতীয় সিরিজ সাবাস প্রফেসর শঙ্কু। মনে রাখবে, তাহলে কোথায় দ্বিতীয় সিরিজ কিন্তু নেই, মনে রাখবে। এই যে ছোট ছোট বিষয়গুলো মনে রাখো, তাহলে তুমি ভুলবে না। মহাকাশের দূত আর স্বর্ণপর্ণী, এরা আলাদা আলাদা রয়েছে। মহাকাশের দূত শঙ্কু একাই 100, আর স্বর্ণপর্ণী শেষ সিরিজ সেলাম প্রফেসর শঙ্কু। স্বর্ণপর্ণী গল্প এমনিতেই শেষ গল্প এবং অনেক সবচেয়ে বড় একটা গল্প, ঠিক আছে। মহাকাশের দূত শঙ্কু একাই 100, প্রথম 2টো গল্প রয়েছে, বোমযাত্রা ডায়েরি প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল প্রথম সিরিজ, করভাস গল্প তৃতীয়, ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি। আপাতত তোমাদের কাছে এইটুকুন ক্লিয়ার, তোমাদের কাছে ইনফরমেশন রয়েছে। ক্লাসের লক্ষ্য তোমাদের কি করে মনে থাকবে। চলো এবার দেখি পত্রিকা।
মোট দুটোই পত্রিকা রয়েছে, সন্দেশ পত্রিকা আর আনন্দমেলা পত্রিকা। ঠিক আছে, কি পত্রিকা? সন্দেশ পত্রিকা, সন্দেশ আর আনন্দমেলা। তাহলে মনে রাখবো কি করে স্যার? প্রথম যে দুটো গল্প রয়েছে সেটা হলো সন্দেশ পত্রিকায়, প্রথম গল্প দুটো সন্দেশ পত্রিকায়, বাকি চারটে গল্প আনন্দমেলা পত্রিকা। মনে থেকে গেল? তাহলে তোমার কিচ্ছু মনে করতে হচ্ছে না। প্রথম দুটো গল্প কি পড়েছো তুমি? প্রথম দুটো গল্প পড়েছো বোমযাত্রী ডায়েরি আর কি আজকে যেটা পড়বো প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। ওকে, তাহলে আমরা মোটামুটি পত্রিকাটা আমাদের মনের মধ্যে কিন্তু থেকে গেল যে দুটোই মোট পত্রিকা রয়েছে। এভাবে যদি ফ্রেম করে আমাদের ক্লাসের লক্ষ্য কি, যে তোমাকে পুরো ফরম্যাট দেবো আমি, এই ফরম্যাটটা তুমি বুঝে গেলে বুঝারও বিষয় নেই, দেখলেই তোমার মনে থাকবে। এই একই ফরম্যাট তুমি ক্লাসের রুটিনে ইউজ করো, যে রুটিনে তুমি পড়বে সে ফরম্যাটটা বানাও, তাহলে তোমার কাছে পরিষ্কার দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমার এই যে এই 90 দিনের মধ্যে এইটুকুন পড়তে হচ্ছে। তুমি যাই করো, আমি কিচ্ছু করতে নিষেধ করবো না, কিন্তু তোমার টার্গেট তোমাকে ফিক্সড রয়েছে, ওটা কমপ্লিট করতে হবে, ওটাতে কোনো ক্ষমা নেই। আর যদি ভাবো যে আমি আমার কমফোর্ট জোনে রয়েছি, নো প্রবলেম, আমি করে নিচ্ছি, আজকে করব কালকে করব, তাহলে আমার আর তোমাদের কিছু বলার নেই আসলে। ঠিক আছে, আমি ওখানে ব্যর্থ। এবার দেখো পরবর্তী বিষয়, পরবর্তী বিষয়ে কি রয়েছে দেখতে পাচ্ছ, প্রকাশের তারিখ। ঠিক আছে, বোমযাত্রার ডায়েরি সন্দেশ পত্রিকা প্রথম সিরিজ প্রকাশ হচ্ছে 1368 বঙ্গাব্দ। এখানে একটা বিষয় আমি আবার দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা যে গল্প রয়েছে এর সিকোয়েন্স কিন্তু তোমাদের সকলের মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে, কারণ খুব ইজি একটা জিনিস রয়েছে। এবার এখানে একটা সিকোয়েন্স রয়েছে, এই সিকোয়েন্সটা দেখো। প্রথম গল্প হলো 1368 বঙ্গাব্দ, আশ্বিন কার্তিক সংখ্যা। আগের দিন বলেছি এই যে তারিখটা রয়েছে এই তারিখটাও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কারণ আশ্বিন কার্তিক সংখ্যাতে যেমন গল্পটা প্রকাশ হচ্ছে তেমন এই গল্পে উল্কাপাতের ঘটনাও রয়েছে। যে মাসে উল্কাপাত হয়, যার জন্য প্রফেসর শঙ্কু বাইরে শুয়ে থাকেন অনেকক্ষণ সময় ধরে, তো এই যে উল্কাপাতের সময়টা কিন্তু এই আশ্বিন কার্তিক মাস। ঠিক আছে, বুঝতে পেরেছ? গল্পের মধ্যে একটা উল্কাপাতের প্রসঙ্গ রয়েছে। কোন গল্পে? এই যে বোম যাত্রার ডায়েরি, এই গল্পে কিন্তু প্রফেসর শঙ্কু তার দলবল নিয়ে, অর্থাৎ তার যে রোবট, তার যে চাকর, তার যে বিড়াল নিউটন, সবাইকে নিয়ে কিন্তু মঙ্গল গ্রহের দিকে যাত্রা করবে। তো এই গল্পের বিষয় হলো মঙ্গল গ্রহে যাত্রা। তার চাকরের নাম কি? তার চাকর নাম বলো, কেউ বলতে পারবে? আমি চ্যাট বক্সটা ওপেন করছি, বলো। চাকরের নাম বলো, রোবটের নাম বলো, আর বিড়ালের নাম বলো। এই তিনটে, মানে এরা হলো প্রফেসর শঙ্কুর সর্বক্ষণের সঙ্গী। তোমরা তো টেক্সট পড়েছো বা ক্লাসটা দেখেছো, তাহলে আমাকে বলো, আমি দেখি কে কে লিখছো। তিনটে নাম, রোবটের নাম, চাকরের নাম আর বিড়ালের নাম। ততক্ষণ আমি তোমাদের টপিকে যাই। প্রথম হলো 1368 বঙ্গাব্দ, দ্বিতীয় গল্প হলো 1371 বঙ্গাব্দ, অর্থাৎ আমাদের আজকের আলোচনা কি? প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল। কোন সংখ্যা? ফাল্গুন সংখ্যা। ক্লিয়ার? তৃতীয় গল্প কি? করভাস, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় গল্পের। আজকে আমরা দুটো গল্প পড়বো। পূজা বার্ষিকী 1379। পরপর পরপর সিকোয়েন্সে আছে তো? আচ্ছা, সিকোয়েন্সে। তারপর দেখো নেক্সট গল্প কি? ডক্টর শেরিংয়ের স্মরণ শক্তি। কি রয়েছে? পূজা বার্ষিকী 1381 বঙ্গাব্দ। মহাকাশের দূত পূজা বার্ষিকী 1386 বঙ্গাব্দ। স্বর্ণপর্ণী পূজা বার্ষিকী 1397 বঙ্গাব্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল যে গল্প রয়েছে সেখান থেকে পূজা বার্ষিকীর গল্প রয়েছে, মানে পূজা বার্ষিকীতে প্রকাশিত গল্প রয়েছে কটা? 4টা। কোন 4টা? শেষের 4টা। আর প্রথম দিকে রয়েছে কোনো পূজা বার্ষিকীর বিষয় নেই, 1368, 1371, এই দুটো মনে রাখো। আশ্বিন কার্তিক তো মনে থাকছে, কারণ গল্পের ভিতরে আশ্বিন কার্তিক একটা প্রসঙ্গ রয়েছে, ফাল্গুন সংখ্যা। বাকি 1379, 1381, 1386, 1397। 1379, 79, 81, 86, 97, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, চাকর প্রহ্লাদ, বিড়াল নিউটন। রোবটের নাম কি শারমিন? রোবট, রোবট, রোবটের নাম চাকর প্রহ্লাদ। হ্যাঁ, প্রহ্লাদ, প্রহ্লাদ। চলো, রোবটের নাম। কেউ লিখছো না কেন? তোমরা কি ক্লাসে কেউ নেই? কি ব্যাপার? ক্লাসে রেসপন্স না করলে কিন্তু মুশকিল। বলো, সাবিলা, শ্রেয়া, ত্রিশিতা, উজ্জ্বল, চিরশ্রী। চিরশ্রী কি খবর? ক্লাস করছো তুমি? চিরশ্রী রেসপন্স করো। ওয়াসিমা, আদ্রিত, তারপরে শারমিন। আচ্ছা, এটা নামটা কি? আদর পাল। আদর পাল তোমার নাম কি? এটা স্পেলিং ঠিক আছে? বিদুশেখর, গুড। আদর পাল বলেছে রোবটের নাম বিদুশেখর। এইবার হলো প্রশ্ন, মজা কি জানো? এসএলএসটিতে প্রশ্ন আসবে এরকম স্টেট কাট প্রশ্ন, স্টেট কাটই প্রশ্ন আসবে।
সবচেয়ে মজার বিষয়, প্রশ্ন খুব সোজা আসবে। খুব সোজা বলতে গেলে এমনভাবে প্রশ্ন দেবে, একদম ইনফরমেশন বেসড। এমন না যে তোমাকে প্রশ্ন একদম ভিতর থেকে গভীর থেকে খুঁড়ে দেবে, না, ইনফরমেশন বেসড প্রশ্ন আসবে। তাই টেক্সট তোমাকে পড়তে হবে। তৃষিতা বলছে আচ্ছা স্যার, উজ্জ্বল বিদুষেকর, ওকে ওকে গুড। শারমিন, রোবট বিদুষেকর, হ্যাঁ ঠিক আছে। বিড়ালের নাম নিউটন, অবশ্যই জানো। চাকরের নাম প্রহ্লাদ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই যে ছক তোমরা দেখতে পাচ্ছ, এই ছক কি তোমাদের মাথায় ঢুকেছে? ইয়েস অর নো? যদি বলতে বলো স্যার আবার বলেন, আমি আবার বলবো। এই যে ছক, এটা কি তোমাদের মাথায় ঢুকেছে? বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলবে। একটা বিষয় বলি, আমার ক্লাস আমার বলার পর 6 সেকেন্ড পর তোমাদের কাছে গিয়ে পৌঁছাই, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তৃষিতা বলছে ইয়েস, ওয়াসিমা ইয়েস, গুড। চলো, তাহলে আপাতত এই ছকে প্রবলেম নেই। ছকটা তোমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল যেটা থাকবে তোমাদের প্রোভাইড করা হবে, ওখানে পেয়ে যাবে। একদম দেখে নাও। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে সন্দেশ, দুটো পত্রিকা রয়েছে, সন্দেশ আর আনন্দমেলা। প্রথম গল্প দুটো হচ্ছে সন্দেশ পত্রিকায়, পরে 4টে গল্প আনন্দমেলায়। হয়ে গেল মুখস্থ। পুজো বার্ষিকীতে রয়েছে 4টা গল্প। কোন 4টা? শেষ 4টা গল্প পুজো বার্ষিকী প্রকাশিত হয়েছিল। প্রথম গল্প 1368 মনে রাখতে হবে, কারণ ফার্স্ট গল্প আশ্বিন কার্তিক সংখ্যা, ডেটটাও মনে থাকবে, কারণ ডেট নিয়ে দুটো প্রসঙ্গ গল্পে রয়েছে। 1371 বঙ্গাব্দ ফাল্গুন সংখ্যা। বাকি 1371, সরি 1379, 1379, 1381, 79, 81, 86, 97, 79, 81, 96, 97, বাস কমপ্লিট তোমাদের এই ছকটা। যখন ক্লাস করবে আরেকবার দেখবে, পড়বে, তখন তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি রয়েছে? এখানে রয়েছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। গল্পটা সকলে পড়েছো? এবার বলো, গল্পটা সকলে পড়েছো কি না? ইয়েস অর নো? দ্রুত বলো, কারণ গল্প তো আমি বলবো না তোমাদের, গল্প বলার সময়ও নেই। বলো, গল্পটা সকলে পড়েছো? ইয়েস অর নো? হারি আপ। আগে পড়েছিলাম, এখন পড়া হয়নি। আচ্ছা বেশ। তৃষিতা বলছো পড়ো নি? বাবা, গল্প না পড়লে তো মুশকিল। ঠিক আছে, আমাকে কথা দাও তোমরা যে ক্লাস শেষ হয়ে গেলে আগে গল্পটা পড়বে। চলো, যারা পড়োনি আমাকে প্রমিস করো যে ক্লাস শেষ হয়ে গেলে গল্পটা পড়বে। ওকে গুড। প্রমিস তো করছো, এটাই তো অনেক বেশি, যে হ্যাঁ এনার্জি রয়েছে তোমাদের মধ্যে, সেই মোটিভেশনটা রয়েছে। আর যারা কিছুই বলছো না, তাদের তো আমি আর কি বলবো। অন্তত যে ইচ্ছেটা রয়েছে যে হ্যাঁ স্যার বলছে যখন, তখন আজকেই পড়ে নেব, এই ইচ্ছেটা তো রয়েছে তোমাদের অনেকের। আর যারা বলছো না, তাদের তো আমি মানে কথাই আর কিছু বলার প্রশ্নই আসে না। বেশ, অবশ্যই পড়বে। ক্লাসের না পড়া থাকলে কোনো সমস্যা নাই, তবে আজকেই পড়বে। আমি যে তোমাদের স্ট্র্যাটেজি বলেই দিলাম যে পড়ে নিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার করে পড়ে নাও। দেখো, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল গল্পটা তো আমার লাইন বাই লাইন আমি পড়াবো না, আমি আগেই বলেছি। এর পরে যত ক্লাস নেব আমি তোমাদের কোনো টেক্সটই কিন্তু লাইন বাই লাইন পড়াবো না। তাহলে কি পড়াবো? আমি কেন এখানে এসেছি? আমি এখানে এসেছি কি করে তোমাকে গল্পটা পড়তে হবে, কি করে সমস্ত গল্পের তথ্য তোমাকে মনে রাখতে হবে, সেটা নিয়ে। সময় খুব কম, টেক্সট, ইন্ডিভিজুয়াল টেক্সট যদি তোমাদের লাইন বাই লাইন পড়াতে শুরু করি, তাহলে তো গেলাম আমরা। আমরা না, আমাদের সঙ্গে তোমরা ডুবে গেলে। তাহলে চলো, বেশি কথা না বলে প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল যে গল্পটা রয়েছে, এই গল্পের বিষয়টা বলি। অ্যাকচুয়ালি এই গল্পের ঘটনাটা কি? ঘটনা রয়েছে, প্রফেসর শঙ্কুর এক বন্ধু ছিল, তার কাছে সে গিয়েছে, সেখানে শুনতে পায় তার আর এক বন্ধুর মৃত্যু। সমস্ত ইনফরমেশন রয়েছে, সমস্ত ইনফরমেশন তোমার দেওয়া হবে। এখানে একটা গল্প হচ্ছে যে একজন বিজ্ঞানী রয়েছে যিনি মানুষের পুতুল তৈরি করেন। পুতুল দেখতে পাচ্ছ, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, তার হবি হলো পুতুল তৈরি করা। তিনি মানুষকে হত্যা করে তো না, মানুষকে, তিনি একটা ওষুধ নিয়ে কাজ করছেন, ওষুধ আবিষ্কার করবেন। সেই ওষুধের কাজ কি? তিনি মানুষকে সাইজে ছোট করে দিয়ে তিনি তাকে খাঁচার মধ্যে, অর্থাৎ কাঁচের যে জার, তার মধ্যে তিনি আজ পুতুল করে সাজিয়ে রাখেন।
এই ব্যক্তির খপ্পরে কিন্তু আমাদের প্রফেসর শঙ্কু পড়েছে, এবং তার আরও অনেক বন্ধু, আরও বিখ্যাত ব্যক্তি এই মানে বৈজ্ঞানিকের খপ্পরে পড়েছে। বৈজ্ঞানিকের কাজ কি? ওর হবি হলো বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের ধরে এই পুতুল বানানো। প্রফেসর শঙ্কুর সঙ্গে ওনার আলাপ এই কারণেই যে প্রফেসর শঙ্কু একজন বিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক অর্থাৎ পদার্থবিজ্ঞানী, যার কারণেই এই যে বিজ্ঞানী রয়েছেন যার কাজ হলো পুতুল বানিয়ে মানুষকে জারের মধ্যে পুরে রাখা, তার খপ্পরে পড়েছেন। একটাই কারণ যে তিনি ভারতীয় এবং তিনি বিখ্যাত একজন পদার্থবিজ্ঞানী। ঠিক আছে, এবার এই খপ্পর থেকে প্রফেসর শঙ্কু কি করে নিজে বাঁচলেন এবং তার আরও একজন বিখ্যাত প্রাণীবিজ্ঞানী বন্ধু রয়েছেন তাকে কি করে বাঁচালেন এবং বাকিদের কি পরিণতি হলো, এটা নিয়ে এই গল্প। একদম রুদ্ধশ্বাস, খুব সুন্দর একটা গল্প, তোমরা পড়ে নেবে। এই হলো গল্পের বিষয়, পুতুল নিয়ে, যে মানুষকে পুতুল বানিয়ে রাখা হয়, তার এটা হবি। ক্লিয়ার? এই যে গল্পটা রয়েছে এই গল্পের মূলত এইটুকুনি বিষয়। ঠিক আছে, গল্প তোমরা পড়বে। এবার তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হলো গল্পের মধ্যে মূল কি কি বিষয় রয়েছে সেটা নিয়ে। লেমিং খুঁজতে গিয়ে মারা যায়। হ্যাঁ, কে মারা যায় বলো, গল্পের নাম বলো। লেমিং হলো একটা তোমার ইঁদুর জাতীয় প্রাণী। সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু বলবো। চলো এবার শুরু করি একদম র্যাপিড গতিতে। প্রকাশ, কার প্রকাশ? কোন গল্পের প্রকাশ বলো তো? গল্পের প্রকাশ হলো সন্দেশ পত্রিকা, ফাল্গুন 1371 বঙ্গাব্দ, যেটা আমি আগেই বললাম। ঠিক আছে, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, এই গল্পের প্রকাশ সন্দেশ পত্রিকা, ফাল্গুন 1371। কারণ এই গল্পটা প্রথম দুই গল্পের মধ্যে পড়ে, তো প্রথম দুটো গল্পই যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা হলো সন্দেশ পত্রিকা। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্ট দেখো, দেখো পয়েন্ট টু পয়েন্ট একদম ইনফরমেশন বেসড, এর বাইরে কিছু নেই। সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি দেওয়া হয়। ঠিক আছে, প্রশ্ন কি যে কোন একাডেমি থেকে বা কোন একাডেমির নাম পড়তে পারে যেখান থেকে প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি দেওয়া হয়? ঠিক আছে, সুইডিশ একাডেমি অফ সায়েন্স। ক্লিয়ার? থার্ড পয়েন্ট, তার 5 বছরের পরিশ্রম এটি। কার 5 বছর পরিশ্রম? প্রফেসর শঙ্কুর। কি পরিশ্রম দেখো, তিনি এক ফলের বীজের সঙ্গে আরেক ফলের বীজ মিশিয়ে এক আশ্চর্য সুন্দর সুগন্ধ সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল তৈরি করেন। ঠিক আছে, নেক্সট দেখো, সুইডেনের বিজ্ঞানী সোভেন্ডসেন, নামটা মনে রাখবে। সুইডেনের বিজ্ঞানীর নাম কি? সুইডেনের বিজ্ঞানীর নাম হলো সোভেন্ডসেন। এই নামটা মনে রাখবে। প্রফেসর শঙ্কুর গিরিডির ল্যাবরেটরিতে এসে থওয়া হয়েছিলেন। ক্লিয়ার? তাহলে সুইডেনের বিজ্ঞানীর নাম কি এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ডক্টর উপাধি পাওয়ার পিছনে বিজ্ঞানী সোভেন্ডসেনের অবদান ছিল। কেন ছিল? কারণ তিনি দেশে ফিরে কাগজে লেখালেখি করে প্রফেসর শঙ্কুর এই আবিষ্কারের কথা দেশে বিদেশে ছড়িয়ে দেন। কোন আবিষ্কারের কথা? তিনি যেটা আবিষ্কার করেছিলেন যে বিভিন্ন ফলের বীজ একটা ফলের সঙ্গে মিশিয়ে একটা নতুন সুগন্ধযুক্ত ফল তৈরি করেছিলেন। এক সেকেন্ড তোমরা ওয়েট করো, একটু দাঁড়াও। 73666। হ্যাঁ 73666। হ্যাঁ চলো, সরি একটু কাজ ছিল, যাই হোক। দেখো, প্রফেসর শঙ্কু সুইডেনে এসছে। সুইডেনে আগে এসে দেখেননি সময়টা মে মাস, তাই 24 ঘন্টা সূর্য দেখা দেয়। দেখো ইনফরমেশনগুলো দেখো, প্রফেসর শঙ্কু সুইডেনে এসছেন, সময়টা কখন? সময়টা হলো মে মাস। কোন সময়? মে মাস, তাই 24 ঘন্টা সূর্য দেখা দেয়। প্রশ্ন আসতে পারে 24 ঘন্টা সূর্য দেখা দেয়, কোন মাসের কথা বলা হয়েছে? অবশ্যই মে মাস। সুইডেনে তোমার প্রফেসর শঙ্কু কতবার এসছেন? একবার, দুবার, তিনবার, আগে কখনো আসেননি। তাহলে কখন হবে? আগে কখনো কিন্তু আসেননি, প্রথমবারই এসছেন। ঠিক আছে, এরকম লাইন বাই লাইন প্রশ্ন আসবে। দেখো, সুইডেনে কাজ সেরে নরওয়েতে যাওয়ার ইচ্ছে ছিল। কার ইচ্ছে ছিল? প্রফেসর শঙ্কুর। তিনি সুইডেনে এসেছিলেন, সুইডেনে এসে নরওয়েতে যাওয়ার তার খুব ইচ্ছে। কারণ তার 4 বছর আগে ইংল্যান্ডে যখন যান তখন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ, যার কথা বললাম, প্রফেসর আর্চিবাল্ড অ্যাক্রয়েড। ঠিক আছে, বানানগুলোর ক্ষেত্রে একটু মিসস্পেলড হতে পারে, একটু ধরো এ কে আ বা ওয়া এরকম হতে পারে, কিছু ওটা মনে করো না। আর্চিবাল্ড অ্যাক্রয়েডের সঙ্গে তার আলাপ হয়েছিল। ঠিক আছে, এই যে বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ, এই নামটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, যার নাম হলো আর্চিবাল্ড অ্যাক্রয়েড, তিনি বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ।
দেখো, সাসেক্সে তার একটা কটেজ প্রফেসর শঙ্কু 1 সপ্তাহ কাটিয়ে এসেছিলেন। সাসেক্সে কার কটেজ ছিল? এই বিখ্যাত প্রাণীতত্ত্ববিদের। নেক্সট ইনফরমেশন দেখো, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি যাতে তোমাদের মনে থাকে। গুরুত্বপূর্ণ একটা ইঁদুরের নাম লেমিং। লেমিং কি? লেমিং হলো ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার। বছরের কোনো এক সময় কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্র দিকে যাত্রা করে এবং পথে শিয়াল, নেকড়ে, ঈগল ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে ওটা ক্ষেতের হবে, ঠিক আছে, এটা ক্ষেতের ফসল নিঃশেষ করে সব শেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। তাহলে লেমিং একটা এক প্রকার ইঁদুর জাতীয়। এখানে তার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। কে একজন আমার সাথে কথা বলতে চাইছো, আমি দেখি সে কি বলছে। কে মণ্ডল, তোমার নাম, পুরো নাম বলো। কে মণ্ডল, বলো। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমরা আমাদের ফিচার্সটা টেস্ট করছো, ঠিকঠাক কাজ করছে কিনা। দেখো, আমি অনেকে রয়েছে, আমি বলি, তোমাদের যেখানে ক্লাস করছো ওখানে হ্যান্ডের একটা অপশন রয়েছে, ওখানে টাচ করলে তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে। যদি কারোর মনে হয় যে সরাসরি কথা বলে তোমাদের ডাউট ক্লিয়ার করবে বা কোনো প্রশ্ন করবে, অবশ্যই সেখানে হাতটা প্রেস করলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। কে মণ্ডল, তোমার নাম বলো। যাই হোক, তাহলে লেমিং সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে। লেমিং কি? লেমিং হলো ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার। প্রশ্নে আসতে পারে ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার কোনটি? বিভিন্ন 4টে জানোয়ারের নাম দেওয়া হলো, সেখান থেকে তোমাকে ইঁদুরের নামটা চয়েস করতে হবে। পরের পয়েন্ট দেখো, গিরিটি, এটা গিরিডি বললাম না, বানানের ক্ষেত্রে একটু ভুল হতে পারে, আমি ক্ষমা প্রার্থী। গিরিডি থাকতে প্রফেসর শঙ্কু কাগজে পড়েছিলেন নরওয়ে ভ্রমণের সময় প্রফেসর অ্যাক্রয়েডের মৃত্যু হয়, ঠিক আছে। কামরুজ্জামান, ওকে কামরুজ্জামান। দেখো, নরওয়ে ভ্রমণের সময় প্রফেসর অ্যাক্রয়েডের মৃত্যু হয়, ঠিক আছে। এটা কোথায় পড়েছিলেন? যখন তিনি গিরিডিতে ছিলেন। তার কিভাবে মৃত্যু হয়েছিল? তিনি শুনেছিলেন নিউজ পেপারে পড়ে যে তার নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট যে তার নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল, মনে রাখবে। তিনি কিন্তু এই লেমিং জাতীয় ইঁদুরকে নিয়ে স্টাডি করতে চেয়েছিলেন, কিন্তু সে অসম্পূর্ণ কাজ এখন প্রফেসর শঙ্কু করবে বলে ভাবছেন। এই কারণেই তিনি নরওয়ে যাবে বলে পরিকল্পনা করছিলেন, যেটা তোমরা আগের স্লাইডে এখানে দেখলে। দেখো কোথায় রয়েছে যেন, সুইডেনে কাজ সেরে নরওয়েতে যাওয়ার তার ইচ্ছে ছিল। কেন? কারণ প্রাণীতত্ত্ববিদ আর্চিবল্ডের যে একটা ইচ্ছে ছিল লেমিং নিয়ে কাজ করার, সেটা সে ইনকমপ্লিট করেছে। কারণ সে বছর 4 আগে নরওয়ে ভ্রমণের সময় নৌকাডুবিতে তার মৃত্যু হয়েছিল। এবার প্রফেসর শঙ্কু ভাবছে তার সে অসম্পূর্ণ কাজটা আমি করব। ক্লিয়ার? গল্পর থট যেমন ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা ইনফরমেশনও তোমাদের সামনে ক্লিয়ার হতে যাচ্ছে, ঠিক আছে। এরপরে গিয়ে যখন তোমরা আবার ক্লাস দেখবে বা এবার টেক্সট পড়বে, তখন তোমাদের কাছে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু টেক্সট আজকেই পড়তে হবে যদি আজকের ক্লাসটা মনে রাখতে চাও। টেক্সট আজকেই পড়তে হবে। সাবিলা বলছে স্যার জয়েন হতে পেরেছি। হ্যাঁ সাবিলা, গুড। ক্লাস কেমন লাগছে সকলে জানাবে। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও জানাবে। সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা সেটা জানাবে। আর কথা বলতে চাইলে অবশ্যই, আবার বলছি, হ্যান্ড রাইজ অপশনে টাচ করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। দেখো, গ্রেগর লিন্ড কুইস্ট, এই নামটা খুব গুরুত্বপূর্ণ। এই হলেন সেই ব্যক্তি। হ্যাঁ, কেউ একজন কথা বলতে যাচ্ছ, আমি একটু দেখে নিই, তার সঙ্গে কথা বলি। তার আর কি? সাবিলা, হ্যাঁ ইয়েস সাবিলা বলো, আমি শুনতে পাচ্ছি, বলো সাবিলা। সাবিলা আমি শুনতে পাচ্ছি, কথা বলতে পারো, বলো। আচ্ছা, তোমরা ফিচার্সগুলো টেস্ট করছো, বলো। আচ্ছা, নো প্রবলেম, ওখানে টাচ করলে কথা বলা যায়। ইনি হলেন সেই গল্পের মেন ভিলেন। তিনি নরওয়ের সুলতেলমা শহরে বাস করেন। তিনি শিল্পী, তার দাঁত সোনা দিয়ে বাঁধানো। খুব গুরুত্বপূর্ণ এই এক একটা টপিক, এই এক একটা ইনফরমেশন দিতে পারে। তিনি নরওয়ের সুলতেলমা শহরে বাস করেন। এই তিনি কে প্রশ্ন আসতেই পারে। তিনি শিল্পী, তার দাঁত সোনা দিয়ে বাঁধানো। এখানে কার বিষয়ে বলা হয়েছে? তৃষিতা গুহ বলছে ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ তৃষিতা। তোমাদের এই অ্যাপ্রিসিয়েশন, তোমাদের এই যে পজিটিভ কথাবার্তা আমাদের সত্যি আমাদের মনে অনেক এনার্জি দেয়।
তো তোমরা পাশে থেকো, এভাবে অ্যাপ্রিসিয়েট করো, তাহলেই আমরা তোমাদের সাথে আছি, তোমাদের নিয়ে এগিয়ে যাব এবং সফলতা তোমাদের আমরা এনে দেব। এই এনার্জিটুকুন তোমরা আমাদের দাও। ওকে, তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট। তার দাঁত সোনা দিয়ে বাঁধানো ছিল, কার? তিনি হলেন গ্রেগর লিন্ডকুয়েস্ট। নামগুলো দেখো, বলতে বলতে পড়তে পড়তে না আলোচনা আমরা ডিসকাস করলে মনে থাকবে। যারা ক্লাস দেখছো অবশ্যই ক্লাসের বাইরে আর কিছু যেন দেখো না, ফোন ঘাটাঘাটি বা ক্লাস করতে করতে এটা কাজ ওটা কাজ এরকম করো না, বসে ঠান্ডা মাথায় দেখো, ক্লাস মনে থাকবে। এরপরে আর বই পড়ারও প্রয়োজন পড়বে না, কারণ এর বাইরে আর কোনো প্রশ্ন নেই যে তোমাকে এসএলএসটি দেবে। ঠিক আছে, এর ভিতরে সব প্রশ্ন থাকবে, খালি না ভুললেই হলো। দেখো এবার বলছি, দেখো তিনি বিখ্যাত লোকদের প্রতিকৃতি তৈরি করে ঠিক পুতুলের মতো করে রাখেন। যেটা বললাম তার একটা বাজে অভ্যাস বলতে পারো, যে তিনি বিখ্যাত লোকদের প্রতিকৃতি তৈরি করে রাখেন। লিন্ডকুয়েস্টের সংগ্রহে ভারতীয়দের পুতুলের মূর্তি ছিল না। প্রশ্ন আসতে পারে যে লিন্ডকুয়েস্টের সংগ্রহে যাদের মূর্তি ছিল না, ভারতীয়দের ছিল না, তাই তিনি বিখ্যাত প্রফেসর শঙ্কুর মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন, যেটা আমি আগে তোমাদের ডিসকাস করে দিয়েছি। তাই শঙ্কুর বৃহস্পতিবার নরওয়ে যাত্রার জন্য স্থির করেছে। খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর শঙ্কু সুইডেন থেকে নরওয়ে যাত্রার দিন কি বার ছিল? কি বার ছিল বলো? কি বার ছিল? সেটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার অবশ্যই মনে রাখতে হবে। সে কেন নরওয়ে যাচ্ছিল? কারণ এই গ্রেগর লিন্ডকুয়েস্ট তাকে মূর্তি বানানোর জন্য আহ্বান করেছিল। তিনি বলেছিলেন যে আমার কালেকশনে কোনো বিখ্যাত ভারতীয় মূর্তি নেই, তাই আপনি আসুন, আমরা আপনার মূর্তি বানাবো। সাবিলে বলছো স্যার কি ক্লাস হবে আগে থেকে বলে দিলে বিষয়টা পড়ে আসতাম, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হতো। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা তারপরের দিনের ক্লাসে কি পড়ে আসবে এটা বলে দেবো। এবং তোমাদের এই 3 মাসের একটা রুটিনের স্ট্রাকচার চলছে, অলরেডি কাজ হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। সেই রুটিনটা আমরা পাবলিশ করে রাখবো, তাহলে তোমরা পরপর ক্লাসের ডিটেলটা থাকবেই। এবং বিষয়টা হচ্ছে অনেক সময় রুটিন ফলো অনেক সময় করাও হয় না, তো সেক্ষেত্রে অন্তত একটা রুটিন দেওয়া থাকবে। বাট আমরা ক্লাসের শেষে অবশ্যই বলে দেবো পরবর্তী ক্লাসে তোমাদের কি পড়ানো হবে। ঠিক আছে, আমাদের 3 মাসের সেটআপেই সমস্ত কিছু চলছে। তারপরে দেখো, তাহলে শঙ্কুর নরওয়ে যাত্রার ডেট হলো বৃহস্পতিবার। ক্লিয়ার হয়ে গেছে, আশা করি মনে থাকবে। 15ই মে সুলিটেলমা থেকে শহরে এসেছেন শঙ্কু। গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, যে সুলিটেলমা শহরে কোন মে কত তারিখে এসেছিলেন? 15ই মে, একদম গুরুত্বপূর্ণ। 15ই মে, 15ই মে কিন্তু সুলিটেলমা শহরে এসেছেন শঙ্কু। ক্লিয়ার? স্যার আগের দিনের ক্লাসটা রেকর্ডিং পাবো তো? হ্যাঁ, রেকর্ডিং তো রয়েছে, তোমাদের যে কন্টেন্ট রয়েছে অ্যাপসের ভিতরে কন্টেন্ট বলে একটা সেকশন রয়েছে, ওখানে পুরো ক্লাস রয়েছে। লাইভ রেকর্ডিং ক্লাস বলে একটা ফোল্ডারের ভিতরে সমস্ত ক্লাস রয়েছে। এবং আজকে যে ক্লাসটা করছো সেই ক্লাসটার রেকর্ডিং ক্লাস শেষ হয়ে যাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে চলে আসবে, অটোমেটিক চলে আসে সেটা। ক্লিয়ার? মক টেস্ট তোমরা ওখানে টেস্ট সেকশনে পেয়ে যাবে। স্টাডি ম্যাটেরিয়াল ওখানে স্টাডি ম্যাটেরিয়াল সেকশনেই পেয়ে যাবে। এবং আমরা ক্লাসের ম্যাটেরিয়ালগুলো আলাদা করে আপলোড করব। তোমাদের প্রিন্টেড ভার্সন একটা দেবই, আর ক্লাসেরগুলো আলাদা করে আপলোড করে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? সমস্ত কিছু তোমাদের ওই নির্দিষ্ট এসএলএসটি বাংলার কোর্সের ভিতরে গেলেই পাবে। ওকে, আর বুঝতে অসুবিধা হলে ফোন করে নেবে, নো প্রবলেম। তাহলে আমরা দেখতে পেলাম যে 15ই মে সুরিটেলমা শহরে এসেছেন শঙ্কু, একদম ইনফরমেশন মনে রাখবে। আর বৃহস্পতিবার নরওয়ে যাত্রার জন্য স্থির করেছেন। ডেটগুলো কনফিউশন করবে না। নরওয়ের উত্তর প্রান্তে কিওলেন উপত্যকায় এই শহরটি ভারী মনোরম, আশেপাশে রয়েছে তামার খনি। দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, বলছে নরওয়ের উত্তর প্রান্তে, কোন প্রান্তে? উত্তর প্রান্তে কি রয়েছে? কিওলেন উপত্যকা। তাহলে কি হলো? নরওয়ের উত্তর প্রান্তে কিওলেন উপত্যকা। শহরটি কেমন? শহরটি ভারী মনোরম। আর আশেপাশে কি রয়েছে? আশেপাশে রয়েছে তামার খনি। ক্লিয়ার হয়ে গেল? এই শহরের পশ্চিম দিকে সুলিটেলমা পর্বতশৃঙ্গ। দেখো উত্তর দিকে কি রয়েছে? কিওলেন উপত্যকা। ভালো করে মনে রাখো, উত্তর দিকে কিওলেন উপত্যকা, পশ্চিম দিকে সুলিটেলমা পর্বতশৃঙ্গ। ক্লিয়ার? উচ্চতা কত? 6000 ফিট। কার? এই সুলিটেলমা পর্বতশৃঙ্গের উচ্চতা। নরওয়ের এই শৃঙ্গ উচ্চতায় 2য় স্থান অধিকার করে। খুব গুরুত্বপূর্ণ তথ্য, এবং তোমাদের সকলকে কিন্তু মনে রাখতে হবে কটা বিষয়, যে নরওয়ের উত্তর প্রান্তে কি রয়েছে? কিওলেন উপত্যকা, এই শহরটি কিন্তু ভারী মনোরম। দ্বিতীয় পয়েন্ট কি? এর পশ্চিম দিকে রয়েছে সুলিটেলমা পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 6000 ফিট।
ওকে, এটি হলো নরওয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। তারপরে দেখো আরো গুরুত্বপূর্ণ তথ্য, ট্রাউড মাছ ও চিজ খেয়ে শঙ্কু এখানে ভালোই আছেন। ট্রাউড মাছ গুরুত্বপূর্ণ। দেখো লিনকোয়েস্টের চাকরের নাম কি? হান্স। গুরুত্বপূর্ণ, লিনকোয়েস্ট অর্থাৎ সেই বিজ্ঞানীর যে চাকরের নাম সেটা হলো হান্স। লিনকোয়েস্টের 6টি পুতুল ছিল, 6টি পুতুল। এই পুতুলগুলো কি? এগুলো হলো মানব পুতুল, ঠিক আছে, তার সংগ্রহের পুতুল। খুব গুরুত্বপূর্ণ, লিনকোয়েস্টের 6টি পুতুল ছিল, 6টি পুতুল। এবং এই 6টির পর 7 নম্বর পুতুল কে হয়েছিল? বলো 7 নম্বর পুতুল কে হয়েছিল? এবং দেখো এই সব 6টি পুতুলের সবগুলোই কিন্তু নাম করা লোক। প্রফেসর শঙ্কু যাদের চিনলেন তারা হলেন ফরাসি ভূপর্যটক আরিক ক্লেমো আর নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান। নামগুলো মনে রাখবে। চলো দেখি কেউ একজন কথা বলতে যাচ্ছ। শারমিন সুলতানা। ওকে শারমিন বলো। শারমিন বলো, আমি শুনতে পাচ্ছি। তোমরা কিছু একটা বলতে যাচ্ছ, বলতে গিয়ে আবার আটকে যাচ্ছ কেন বুঝলাম না। আরে বলো বলো। স্যার ব্যাকরণ নিয়ে বেশি ক্লাস থাকলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, কামরুজ্জামান ওয়েট করো, দেখো কি কি দিচ্ছে আমরা, কিভাবে করাচ্ছি। ক্লাস নিতে পারবেন একটা সময়, সবে তো শুরু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ শারমিন, শারমিন সুলতানা বলো, আমি শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বলো। কিছু বলবে? এই বাবা কিছু বলছেও না, ক্লাসে টাইম নষ্ট হচ্ছে। চলো, কিছু বলা থাকলে পরে ফোন করে নাও আমাকে, হ্যাঁ। তাহলে প্রফেসর শঙ্কু যাদের চিনলেন তারা হলেন ফরাসি ভূপর্যটক আরিক ক্লেমো আর নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার স্লিম্যান, বব স্লিম্যান। খুব সুন্দরভাবে মনে রাখবে। এই যে 6টি পুতুল ছিল, 7 নম্বর পুতুল কে ছিল? 7 নম্বর পুতুল ছিল প্রফেসর শঙ্কু নিজেই, ঠিক আছে। আরে প্রফেসর শঙ্কু নিজেই। ওকে চলো, প্রফেসর শঙ্কু যাদের চিনলেন তারা তো হয়ে গেল। 6 নম্বর কাজের খাঁচায় যে পুতুলটি কালো চশমা পরে ডান হাতে কোটের পকেটের ভিতরে হাত ঢুকে দাঁড়িয়ে আছেন তিনি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ আমার বন্ধু, অর্থাৎ শঙ্কুর বন্ধু আর্চিবাল্ড অ্যাক্রয়েড, ঠিক আছে। তাহলে এই অ্যাক্রয়েড কত নম্বর পুতুলের বক্সে ছিলেন? 6 নম্বর বক্সে। আর প্রফেসর শঙ্কু ছিলেন 7 নম্বর বক্সে, ঠিক আছে। এই দুটো হলো খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। 6 বছর আগে লেমিং এর সন্ধানে এসে নরওয়েতে তার মৃত্যু হয়। কখন মৃত্যু হয়? গুড, 7ম পুতুল হয়েছিল প্রফেসর শঙ্কু। গুড শারমিন। 6 বছর আগে, 6 বছর আগে লেমিং এর সন্ধানে এসে কিন্তু তার মৃত্যু হয় নরওয়েতে। কিভাবে মৃত্যু হয়েছিল বলেছিলাম আগে? নৌকা ডুবিতে, নৌকা ডুবিতে। ওকে ক্লিয়ার হয়ে গেল। 1 নম্বর খাঁচায় ছিলেন কে? ইতালীয় গায়ক, নাম মারিও বাতিস্তা। 2 নম্বরে ছিলেন কে? মুষ্টিযোদ্ধা অর্থাৎ বব স্লিম্যান। 3 নম্বরে ছিলেন কে? খাঁচায় ফরাসি পর্যটক আরি ক্লেমো। 4 নম্বরে ছিলেন কে? জাপানি সাঁতারু হাকিমোতো। 5 নম্বরে ছিলেন কে? জার্মান কবি। 6 নম্বরে ওয়াক্রাওয়েট প্রফেসর শঙ্কুর বন্ধু। এবং 3.5 ঘন্টা লন্ডন টাইমস খবরের কাগজে, এটা পরের বিষয়। তাহলে কোন নম্বরে, কোন তোমার বক্স নাম্বারে কে ছিল সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিন্তু প্রফেসর শঙ্কু যাদের চিনতেন, কাকে চিনতেন? ব্লব বব স্লিম্যান যিনি ছিলেন 2 নম্বর খাঁচায় মুষ্টিযোদ্ধা, আর আরি ক্লেমো 3 নম্বর খাঁচায় ফরাসি পর্যটক, ঠিক আছে ক্লিয়ার। 4 নম্বর ছিলেন হাকিমতো, আর 6 নম্বরে তো ছিলেন প্রফেসর শঙ্কুর বন্ধু। 1 নম্বরে কে ছিলেন? ইতালির গায়ক মারিও বাতিস্তা। এভাবে পড়লে মোটামুটি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। ওকে, তারপরে দেখো কি বলছে। 3.5 ঘন্টা লন্ডন টাইমস খবরের কাগজের ফাইল ঘেটেছিলেন। লন্ডন টাইমসের এই যে খবরের কাগজ ঘেটেছিলেন, কে ঘেটেছিলেন? প্রফেসর শঙ্কু। কতক্ষণ? 3.5 ঘন্টা। কেন ঘেটেছিলেন বলো তো? কারণ প্রফেসর শঙ্কুর সন্দেহ হয়েছিল যে এই যে লোক মূর্তি বানাচ্ছে এর পিছনে কোনো একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তাই সে যতগুলো লোকের মৃত্যু হয়েছে, সমস্ত লোকের মৃত্যু হয়েছে এই নরওয়েতে এসেই। কিন্তু কেন, কি ঘটনা রয়েছে যে সমস্ত বিখ্যাত ব্যক্তি, ইভেন তার যে বন্ধু প্রাণীতত্ত্ববিদ আর কিবোর্ড, তারও তো মৃত্যু হয়েছে এখানে। তাহলে এর পিছনের কারণটা কি? এটার জন্য সে 3.5 ঘন্টা কিন্তু লাইব্রেরিতে কাটিয়েছে এবং লন্ডন টাইমসের খবরের কাগজের ফাইল ঘেটেছিল। 2 বছর আগের 11 সেপ্টেম্বর টাইমস কাগজে আর্চিবাল্ড অ্যাক্রয়েডের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। দেখা গেছে
নৌকাডুবিতে তার মৃত্যু হয়েছিল, কিন্তু আদৌ কি হয়েছিল? না, হয়নি। সেটা গল্পের পরবর্তী অংশে আমরা জানতে পারবো। তাহলে 2 বছর আগে কোন তারিখে? 11ই সেপ্টেম্বর। কোন পত্রিকায়? টাইমস পত্রিকায়। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমাদের ক্লাসের পরবর্তী অংশে আছে, তাই তথ্যগুলো মনে রাখো এবং পরবর্তী যে প্রশ্নগুলো সকলেই কিন্তু উত্তর করবে। চলো, প্রফেসর শঙ্কু এখন নরিউজি এক পাগলের হাতে পুতুল অবস্থায় বন্দি। মানে কার হাতে? ওই প্রফেসরের হাতে। তার নাম কি? তার নাম দেখে নাও। তার নাম হলো গ্রেগার লিন্ডকুইস্ট। চলো, তার মনে পড়ছে উস্ত্রি নদী, অর্থাৎ তার গিরিডির বাড়ির কাছে তার খান্ডুলি পাহাড়, তার বেড়াল নিউটন ও চাকর প্রহ্লাদ ও বাগানের উত্তর দিকের সেই গোলঞ্চ গাছ। এই কটা বিষয় তার মনে পড়ছে। ঠিক আছে, কি মনে পড়ছে? উস্ত্রি নদী, খান্ডুলি পাহাড় এবং তার বিড়াল নিউটন, চাকর প্রহ্লাদ ও বাগানের উত্তর দিকের সেই গোলঞ্চ গাছ। প্রশ্ন ইম্পর্টেন্ট আসতে পারে যে গোলঞ্চ গাছ বাগানের ঠিক কোন প্রান্তে অবস্থিত। ঠিক আছে, বাগানের ঠিক কোন প্রান্তে অবস্থিত। নেক্সট ইম্পর্টেন্ট দেখো, মর্স কোড। এই মর্স কোডটা কি? মর্স কোড হলো টেলিগ্রাফের টরেটেক্কার ভাষা। ইম্পর্টেন্ট, মনে রাখবে। মর্স কোড মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে রাখা ছাড়া এই সমস্ত তথ্যের কোনো আর অপশন নেই। লিন্ডকুইস্টের ওষুধের ফলে প্রফেসর শঙ্কু আয়তনে 2 ইঞ্চি বেড়ে গিয়েছিলেন। যে ওষুধটা দিয়েছিল, ঠিক আছে, প্রথমে ওষুধ দিয়েছিল হাইট ছোট করে পুতুলের আকৃতি নিয়ে আসার, পরের দিকে সে ওষুধে আবার সেটাকে আবার রিভার্স করার জন্য আর একটা ওষুধ ছিল, যেটা খাওয়ার ফলে প্রফেসর শঙ্কুর আয়তন 2 ইঞ্চি বেড়ে গিয়েছিল। আজকের যে এই গল্প, অর্থাৎ তোমার প্রফেসর শঙ্কুর ডায়েরির এই যে গল্পটা, এই গল্পটা আমাদের আজকে আলোচনা শেষ। প্রশ্ন উত্তর দিয়ে টপিক বলা কিন্তু শেষ। এবার আমরা যাব ক্লাসের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ প্রশ্ন উত্তর, যেখানে আমি তোমাদের দিয়েছি প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা এখন করবে। প্রথম প্রশ্ন, ফটাফট উত্তর করো। প্রথম প্রশ্ন, ফটাফট উত্তর করো। দেখি কে তাড়াতাড়ি উত্তর করতে পারে। ফটাফট। গুড। সাবিলা বলেছো প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি দিয়েছিল কে? ডি। ডি বলেছো না? ওয়াসিম ডি। হ্যাঁ, সবার উত্তর ঠিক। সুইডেশ একাডেমি। গুড, হয়ে গেল। এরকমই প্রশ্ন আসবে। প্রশ্ন কোনো রকেট সায়েন্স না। প্রশ্ন যা আসবে তোমার ইনফরমেশন, এরকম ইনফরমেশন বেসড প্রশ্ন আসবে। তবে প্রশ্নের প্যাটার্ন কিন্তু কিছুটা চেঞ্জ হবে। ঠিক আছে, যেহেতু বহুদিন পর এক্সাম হচ্ছে, সিলেবাস সেম থাকলেও প্রশ্নের আঙ্গিক বদলাবে। অর্থাৎ তোমরা অনেকে নেট সেট পড়ছো, তো নেট সেটের ধাঁচে কিছুটা প্রশ্নের প্যাটার্ন হওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে আমরা তোমাদের যে মক টেস্ট নেবো কিনা, সেই মক টেস্টে প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে তোমরা খুব সাবধানতা অবলম্বন করে সেই অ্যান্সারগুলো করবে। ঠিক আছে, পোল দিন। পোল দিলে একটু সময় লাগবে কামরুজ্জামান, পোল দিলে একটু সময় লাগবে। ঠিক আছে, একটু টাইম টেকিং। তোমরা এখানে জাস্ট লিখে দাও, হ্যাঁ, চ্যাটে লিখে দাও, তাহলে খুব সুবিধা হবে। আসলে পোল একটু টাইম টেকিং। চলো, নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করে দিয়েছি অলরেডি আলোচনা করেছি। যদি না পারো তাহলে এর থেকে খারাপ কোনো বিষয় হতে পারে না। গুড গুড, এই তো বাহ, সুন্দর সুন্দর। এভরিথিং প্রত্যেকে সঠিক করেছো মে মাসে। চলো, আর দেরি করবো না, পরবর্তী প্রশ্ন উত্তর দাও। আমার হবিটা কেমন বলো তো শঙ্কু? হবিটা কি? বলো, হবিটা কি? গুড। ডি। যারা গল্পটা একেবারে পড়োনি, আজকের ক্লাস করার পরে উত্তর করছো, তাদেরকে সত্যি অনেক কংগ্রাচুলেশন যে ক্লাসটা দেখে তোমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং ইনফরমেশনগুলো তোমাদের মাথাতে একদম ডিরেক্ট ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, না পড়ার পরেও তোমরা অ্যান্সার করতে পারছো। দেখো, এটা করো। কোন কাগজ পড়ে শঙ্কু আর্চিবাল্ডের মৃত্যু সংবাদ সম্পর্কে জানতে পারেন? একটু আগেই বললাম, বলো। গুড গুড, চলো নেক্সট কোশ্চেন অ্যান্সার দাও। গুড। কোন কাগজ পড়ে শঙ্কু আর্চিবাল্ডের মৃত্যু সংবাদ জানতে পেরেছিলেন? লন্ডন টাইমস। আচ্ছা বলো, এই আর্চিবাল্ড কে ছিলেন? কে ছিলেন বলো তো, ফটাফট বলো, এই আর্চিবাল্ড কে ছিলেন? প্রফেসর শঙ্কুর বন্ধু, কিন্তু ইনার বিশেষত্বটা কি ছিল বলো? এই আর্চিবাল্ডের বিশেষত্ব কি ছিল? গুড। চিরশ্রী কামরুজ্জামান ত্রিশিদা, বাহ, খুব সুন্দর হচ্ছে, বাহ, ভালো লাগছে। এতক্ষণ আমার খুব ভালো লাগছে যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং না পড়ার পরেও কিন্তু অ্যান্সার করতে পেরেছো।
চলো, এই আর্চিবোল্ডের বিশেষত্ব কি ছিল? হ্যাঁ বলো শারমিন। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। গুড। প্রাণী বিজ্ঞানী, প্রাণীতত্ত্ববিদ ছিলেন তিনি। তিনি ছিলেন প্রাণীতত্ত্ববিদ, ঠিক আছে। আর্চিবোল্ড অ্যাক্রয়েড, প্রফেসর শঙ্কুর বন্দি। তিনি কত নাম্বার পুতুলে ছিলেন? কত নাম্বার পুতুল ছিলেন শারমিন? গুড, তিনি ছিলেন 6 নাম্বার পুতুল। এই তো ক্লাস অর্ধেকটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন উত্তর করো। কোন কাগজ পড়ে শঙ্কু আর্চিবল্ডের মৃত্যু সংবাদ সম্পর্কে জানতে পারেন? এটা তো হয়ে গেল না, লন্ডন টাইমস। চলো নেক্সট প্রশ্ন। এসো বাছাধন আমার 7 নম্বরের পুতুল। 7 নম্বরের পুতুল বলতে কার কথা বলা হয়েছে? গুড গুড, প্রফেসর শঙ্কুর কথা বলা হয়েছে 7 নম্বর পুতুল। বাকিগুলো বলো, বাকিগুলো কোনটা কোন পুতুল, কত নম্বর পুতুল, কে বলতে পারবে? দেখো, দেখে নাও একবার, ফটাফট দেখো, ফটাফট দেখো। এই দেখো, 1 নম্বরে কে ছিলেন? ইতালীয় গায়ক মারিও বাতিস্তা। 1 নম্বরে কে? ইতালীয় গায়ক। 2 নম্বরে বব স্লিমান। 2 নম্বরে কে ছিল? বব স্লিমান। তিনি ছিলেন নিগ্রো মুষ্টিযোদ্ধা, একজন নিগ্রো। 2 নম্বরে। 3 নম্বরে ছিলেন ফরাসি পর্যটক আরি ক্লেমো। 4 নম্বরে ছিলেন সাঁতারু হাকিমতা। কোন সাঁতারু? জাপানি। 5 নম্বরে জার্মান কবি যার নাম নেই। 6 নম্বরে ছিলেন আক্রয়েড। ঠিক আছে, তাহলে 2 নম্বরে কে? বব স্লিমান। আর 3 নম্বরে ফরাসি পর্যটক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো দেখো, টাইমস কাগজ অনুযায়ী আর্চিবোল্ডের মৃত্যু কবে হয়েছিল? এখান থেকে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর। আমি তো মাত্র কটা প্রশ্ন তুলে দিয়েছি তোমাদের ক্লাসের ইভ্যালুয়েশন করার জন্য। প্রশ্ন প্রচুর রয়েছে, বলো। বাহ, গুড শারমিন। 11ই সেপ্টেম্বর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাহ, চলো নেক্সট প্রশ্ন। চলো 10 সেকেন্ড অ্যান্সার করো। আর্চিবোল্ড একবারের মৃত্যু কিভাবে হয়েছিল বলে ধরে নেওয়া হয়? বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আর্চিবোল্ডের মৃত্যু ধরে নেওয়া হয় আমাদের হয়েছিল কিভাবে বলো তো? নৌকা ডুবির ফলে, যেটা লন্ডন টাইমসে প্রকাশিত হয়েছিল। চলো নেক্সট। কিন্তু গলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক গুণে তীক্ষ্ণ ও মিহি। কার গলার স্বরের কথা বলা হয়েছে? 30 সেকেন্ড সময়। আর কটা প্রশ্ন আছে দেখিনি আমি একটুখানি। লাস্ট কোশ্চেন। চলো, এটা লাস্ট কোশ্চেন তোমাদের আপাতত ইয়ের, মানে প্রফেসর শঙ্কুর ও প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল। লাস্ট প্রশ্ন। কার গলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক গুণে তীক্ষ্ণ ও মিহি? বলো বলো, তাড়াতাড়ি বলো। ওয়াসিমা বলছে ডি। না, হচ্ছে না। চলো, এর উত্তর কি বলো তো? এর উত্তর হবে বি, ঠিক আছে, হাকিমতার। চলো, দুই দুই নাম্বার গল্প করভাস। আমাদের সময় 2টো 3টে অলরেডি। আমরা এই আরও আধা ঘন্টার মধ্যে, আপনাদের আরও আধা ঘন্টা সময় লাগবে, এর মধ্যে পুরো করভাস পড়ে কমপ্লিট করব। করভাস খুব সুন্দর একটা গল্প, এবং যেভাবে আমরা আগের গল্পটা পড়লাম এভাবেই করভাসটা পড়বো, এবং পুরো মাইন্ডে তোমাদের সমস্ত ইনফরমেশন ক্যাপচার হবে একবারের জন্য। ঠিক আছে, তাই দেরি না করে আমরা চলি আমাদের করভাস গল্পের বিষয়। করভাস গল্পের বিষয় কি নিয়ে বলতো? করভাস গল্পের বিষয়টা কাক নিয়ে। একটা কাক, কাক কাক মানে তো, কাক তো চেনো, সকলের বাড়িতে কাক রয়েছে, মানে আমাদের পরিবেশে কাক রয়েছে। কাককে আমরা বলি ঝাড়ুদার পাখি। এই কাক হলো এমন একটা পাখি যেটা প্রফেসর শঙ্কুর বন্ধু হয়েছিল, অর্থাৎ প্রফেসর শঙ্কু তাকে ট্রেনিং দিয়ে তাকে এক অনন্য মাত্রা দিয়েছিল।
এই কাক নিয়ে কিন্তু অর্থাৎ পক্ষী সম্মেলনে গিয়েছিল প্রফেসর শঙ্কু, যেখানে এক চিলিয়ান জাদুকরের তার নাম হলো আর্গাস, সে আর্গাসের খপ্পরে পড়ে। কে পড়ে? প্রফেসর শঙ্কু ও তার এই কাক। কাকের নাম কি? কাকের নাম হলো তোমরা দেখতে পাচ্ছ করভাস। ক্লিয়ার? তারপরে এই যে চিলিয়ান জাদুকর, তার কাজ কি ছিল? তার কাজ ছিল পাখি নিয়ে ম্যাজিক দেখানো। তার কালেকশনে বহু পাখি ছিল, ভালো কথা। কিন্তু প্রফেসর শঙ্কুর এই কাক দেখে তার লোভ হয়, সেই জন্য সে কি করে? প্রফেসর শঙ্কুর কাছে গিয়ে তার কাকটা ডিমান্ড করে, আই ওয়ান্ট দ্য ক্রো, আই ওয়ান্ট দ্য ক্রো। বাট প্রফেসর শঙ্কু তাকে কাকটা দেওয়ার তো প্রশ্নই আসে না। অজ্ঞতা সে কি করে? প্রফেসর শঙ্কুর হোটেলের ঘর থেকে সে কাকটাকে চুরি করে নেয়। কে চুরি করে? চিলিয়ান জাদুকর আর্গাস। তারপরে সেটা নিয়ে সে পলায়ন করে তার রূপালী ক্যাডিল্যাক গাড়িতে, কারণ সে বিশাল বড় লোক, তার অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো বড় বড় ঘর রয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে, সে গাড়ি নিয়ে পলায়ন করে। তারপরে সে কাকের চালাকিতেই কিন্তু সে অর্থাৎ অর্গাস গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। কাক কি করে? কাক তার অর্গাসের চশমাটা ছিনিয়ে নেয়। এই চশমা ছিনিয়ে নেয় কেন বলো তো? কারণ অর্গাস যে চশমাটা ইউজ করতো তার পাওয়ার ছিল -20, অর্থাৎ চশমা ছাড়া সে কিছুই দেখতে পাবে না, একদম কিছুই না, শূন্য। কাক কিন্তু অর্থাৎ করভাস কিন্তু সেই বিষয়টা জানতো, যার কারণে সে তার চোখ থেকে চশমা ছিনিয়ে নিয়ে গাছের ডালে গিয়ে বসেছিল। এবার প্রফেসর শঙ্কু এবং স্থানীয় পুলিশ তাদের সন্ধানে গিয়ে পিছু লাগিয়ে অর্থাৎ পিছুতে গিয়ে তাদের উদ্ধার করে এবং কাককে দেখে সে গাছের ডালে বসে আছে চশমাটা নিয়ে। সেই চশমা নিয়ে কাক এসে আবার প্রফেসর শঙ্কুর গাড়ির সামনে এসে বসে এবং চশমাটা তাকে দেয়। অজ্ঞতা কিন্তু সেই পুলিশ অর্গাসকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই হলো গল্প। সুন্দর, ঠিক আছে? তোমরা অবশ্যই পড়বে, কিন্তু অবশ্যই পড়বে। না পড়লে যে তথ্যগুলো আমরা এরপর আলোচনা করতে চলেছি মনে বেশিক্ষণ বেশি দিন থাকবে না। তাই পড়তে তোমাকে হবে কতবার? একবার, দুইবার, তিনবার, মিনিমাম তিনবার পড়তে হবে এবং পরীক্ষার আগে আরও একবার। চলো দেরি না করে, অলরেডি তোমাদের নেক্সট ক্লাসের ম্যাম চলে এসছেন। তোমরা কিন্তু রেস্ট পাবে না, তোমাদের এই ক্লাসের পর 10 মিনিট রেস্ট থাকবে। ফটাফট যা করার করে হাতের চায়ের কাপ নিয়ে জল নিয়ে বসে পড়বে, ঠিক আছে? বেশি দেরি না, তোমাদের 10 মিনিট সময় দেবো আমরা। চলো তাহলে কি দেখতে পাচ্ছ এখানে? উল্লেখযোগ্য শব্দ ও তার অর্থ। যে গল্পটা রয়েছে করভাস, এখানে কিছু উল্লেখযোগ্য শব্দ রয়েছে, বেশ ইম্পর্টেন্ট শব্দ। দেখে নাও, আমি তোমাকে সমস্ত শব্দ এক জায়গায় করে দিয়েছি। আগের যে প্রিভিয়াস ক্লাসটা রয়েছে তার লিঙ্ক অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে থাকবে। সেখানে সমস্ত যন্ত্র অর্থাৎ এই গল্পে যতগুলো যন্ত্রের কথা বলা হয়েছে, যতগুলো আবিষ্কারের কথা বলা হয়েছে প্রফেসর শঙ্কুর, সমস্ত কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে রয়েছে এই উল্লেখযোগ্য গল্পের শব্দ তার অর্থ। বলছে সিসমোগ্রাফ, ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময়, গতিবিধি। তোমরা সকলেই জানো সিসমোগ্রাফ কি যন্ত্র। ম্যালিফাউল, ম্যালিফাউল কি? অস্ট্রেলিয়ার প্রাপ্ত ম্যালিফাউল পাখিটি বালি, মাটি, উদ্ভিজ্জ ইত্যাদি নিয়ে ঢিবি তৈরি করে মাটির ভিতর বাসা করে। দেখো, মনে রাখো, মনোযোগ দিয়ে শোনো, কুল মাইন্ডে থাকো, মনে থাকবে। ম্যালিফাউল, ম্যালিফাউল কি? একটা পাখির নাম। কোথাকার পাখি? অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই দুটো ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর গ্রিব, গ্রিব পাখিটি কোনো জৈবিক তাড়নায় নিজের পালক ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়। কোন কোন পাখি? ম্যালিফাউল আর রয়েছে গ্রিব পাখি। দুটো সত্তা কি আলাদা কি? যে ম্যালিফাউল তোমার অস্ট্রেলিয়ার পাখি, এটুকুন মনে রাখবে। সে কী করে? পাখিটি বালি, মাটি, উদ্ভিজ্জ ইত্যাদিতে ঢিবি তৈরি করে তার বাসা করার জন্য। আর গ্রিব কি করে? গ্রিব কোনো একটা জৈবিক তাড়নায় সে নিজেরই পালক ছিঁড়ে খায় এবং তার শাবকদের খাওয়ায়। ক্লিয়ার? তারপরে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি, কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে এই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বলে। ভালো জিনিস, খুব ইনফরমেশন। বাংলা ক্লাসে তোমার সায়েন্স পড়া, মনে রাখো, প্রয়োজনে লাগতে পারে। চিলি, চিলি কোথাকার কি? দেখো, চিলি হলো দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশের একটি ছোট্ট দেশ। সান্তিয়াগো হলো চিলির রাজধানী। এই সান্তিয়াগো শহরেই কিন্তু পক্ষী সম্মেলন ছিল, যেখানে প্রফেসর শঙ্কু তার কাক অর্থাৎ করভাসকে নিয়ে এসেছিলেন। রাজধানী ও বৃহত্তম শহর হলো সান্তিয়াগো, এটি মধ্যভাগের উপত্যকায় অবস্থিত। মিনেসোটা, মিনেসোটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ঠিক আছে? মিনেসোটা কি? মিনেসোটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1858 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের 32তম অঙ্গরাজ্য হিসেবে মিনেসোটা অন্তর্ভুক্ত হয়। ক্লিয়ার? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনফরমেশন রয়েছে। বায়স কি? বায়স শব্দের অর্থ হলো কাক। গল্পে আসতে পারে যে করভাস গল্পে কাক শব্দের আরও একটি প্রতিশব্দ রয়েছে, সেটি কোনটি? সেটি বায়স। ডেমনস্ট্রেশন, তোমরা জানো ডেমনস্ট্রেশন মানে যুক্তি, নমুনা বা পরীক্ষার সাহায্যে। তোমরা যেমন ক্লাস অ্যাডমিশনের সময় ডেমনস্ট্রেশন চেয়েছো বা ডেমো ক্লাস চেয়েছো,
তো দিস ইজ দ্য ডেমনস্ট্রেশন। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র, এর রাজধানীর নাম হলো বুয়েন্স আইরেস। ঠিক আছে, তোমরা অনেকে ফুটবলে আর্জেন্টিনার ফ্যান থাকো। হামিংবার্ড হলো ট্র্যাচিলিডের প্রজাতির অন্তর্গত একটি ক্ষুদ্র আকৃতির পাখি। এই হামিংবার্ড হলো বিশ্বের সবচাইতে ক্ষুদ্রতম পাখি। এর একটা স্ট্যাটাস রয়েছে, এর একটা বৈচিত্র্য রয়েছে বা বৈশিষ্ট্য, যে এটি সবচাইতে ক্ষুদ্রতম পাখি হিসেবে হামিংবার্ডকে জানানো হয় বা জানা হয়। দেরাজ মানে সকলে জানো, টেবিল, আলমারি প্রভৃতি। আন্দিজ পর্বতশ্রেণী দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বরাবর, উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত 7200 কিলোমিটার, 7200 কিলোমিটার পর্যন্ত আন্দিজ পর্বতমালা। ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ, যেটা বললাম। আস্তিন মানে কি? জামার হাত। ম্যানিফেকো, এই যে ম্যানিফেকো শব্দটা, এর অর্থ হলো চমকপ্রদ বা অসম্পন্ন। এই শব্দটা প্রথম কার মুখে আমরা শুনতে পাই? একটুখানি বলবে কেউ কমেন্ট করে চ্যাটে, যে এই যে ম্যানিফেকো এই যে শব্দটা, এটা কার মুখে আমরা শুনতে পেয়েছি? বলো, আমাকে চ্যাটে লিখে দাও। হিপনোটাইজড মানে জানো, সম্মোহিত করা। এস্কুডো হলো এদের একটা মুদ্রার নাম, মুদ্রার একক। আমাদের যেমন টাকা বা রুপিস। কেউ একজন বলতে চেয়েছো, আমি শুনে নেব। শারমিন সুলতানা, হ্যাঁ বলো, ম্যানিফিকো মানে কি? মানে ম্যানিফিকো শব্দটা কার মুখে প্রথম শুনতে পেয়েছিলাম? বলো শারমিন। আরগাসের মুখ থেকে। গুড। আরগাস কার সম্পর্কে বলেছিল এটা? কর ভাষা সম্পর্কে বলেছিল। বাহ, গুড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা এগোই, চলো। এস্কুডো কি? এস্কুডো হলো মুদ্রার একক। ঐতিহাসিক নথি অনুসারে এটি ব্যবহৃত হতো স্পেনে, অর্থাৎ স্পেনের মুদ্রা হলো এস্কুডো। পর্তুগালের এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন উপনিবেশে ব্যবহৃত হতো এই এস্কুডো দিয়ে কিন্তু করভাসকে কিনতে চেয়েছিল। ঠিক আছে, দেখাচ্ছি চলো। ডেলিগেট মানে কি? প্রতিনিধিবর্গ। লস আন্ডিজ সান্টারোজ ডিলাস অ্যান্ডিজ চিলির শহর, এই একই নামে ভালপারাইজো অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য দেখে রাখবে, মনে রাখবে। অ্যাকোয়াসিয়া গাছ, এই যে সেই গাছ, এই যে অ্যাকোয়াসিয়া গাছটা, তো এই হলো সেই গাছ যার উপরে করভাস উঠে বসেছিল। একরকম আঠা বা গদ নিঃসারী গাছ, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজন লাগতে পারে। তারপর রয়েছে কর্ণপটহ, শ্রবণযন্ত্রের ক্ষুদ্র ঝিল্লি, মানে আমাদের কানের যে পর্দা, সেটা কর্ণপটহ বলা হয়। যখন আমাদের অর্গাস এলোপাথারি গুলি চালাচ্ছিল, তখন কর্ণপটহে আওয়াজ হচ্ছিল, সেটাই বলা হচ্ছে, ওই জন্য বলা হচ্ছে এখানে। চলো এবার আসি মেন গল্পের উৎস। দেখো, সত্যজিৎ রায়ের করভাস গল্পটি প্রকাশিত হয়েছিল কোথায়? পুজো বার্ষিকী আনন্দ মেলায় 1379 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি সালটা 1972। এই গল্পটি লেখকের তৃতীয় সিরিজ, অর্থাৎ সাবাস প্রফেসর শঙ্কু থেকে সংকলন করা হয়েছে। হয়ে গেল। করভাস কি? করভাস এক কাক জাতীয় পাখির নাম। হয়ে গেল। করভাস গল্পের শুরু 15 আগস্ট, খুব ইম্পর্টেন্ট। করভাস গল্পের শুরু কখন? 15 আগস্ট। লেখকের পাখি সম্পর্কে কৌতূহল ছিল। ছোটবেলায় তাদের বাড়িতে একটি পোষা ময়না ছিল, সেটিকে একবার 100-র উপর বাংলা শব্দ শিখিয়েছিল কে? প্রফেসর শঙ্কু। কার পোষা ময়না ছিল ছোটবেলায়? প্রফেসর শঙ্কুর। নিউটন পাখি পছন্দ করে না, এই নিউটন কে? নিউটন হলো প্রফেসর শঙ্কুর। এই নিউটন হলো প্রফেসর শঙ্কুর বিড়াল। আরে আজকের ক্লাসে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে, আলাদা করে পড়তেই হবে না, কিন্তু অবশ্যই পড়বে, 3বার পড়বে, কিন্তু যেভাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকের ক্লাসের পর, তোমাদের ভুলবে না, আসলে একদম ভুলবে না। নিউটন পাখি পছন্দ করে না, তাই করভাস যখন এসেছিল নিউটনের কিন্তু খারাপ লেগেছিল। লেখক এই ল্যাবরেটরিতে কাক, চড়ুই, শালিক পাখি ঢুকে। লেখকের যে ল্যাবরেটরি, অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে ল্যাবরেটরি, সেখানে কাক, চড়ুই, শালিক পাখি ঢুকে। প্রশ্ন আসতে পারে যে লেখকের ল্যাবরেটরিতে যে পাখি ঢোকে না, অন্য একটা পাখির নাম দিয়ে দেওয়া হলো। তুমি জানো যে কাক, চড়ুই, শালিক তো আসে, দেখা গেলো পায়রা ঢুকে না, তো পায়রার নামটা রয়েছে। অস্ট্রেলিয়ার ম্যালি ফাউল পাখি, যেটা আগেই বললাম, অস্ট্রেলিয়ার ম্যালি ফাউল পাখি, এরা মাটিতে বাস করে, মাটিতে ঢিবি তৈরি করে। ঠিক আছে, এবং এর ভিতরে ডিম পাড়ে। ম্যালিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভেতরে তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটের অ্যাকচুয়ালি এদিক হতে দেয় না। খুব গুরুত্বপূর্ণ এই ম্যালিফাউল একটা পাখি, যে তোমার বালি দিয়ে তার বালি এবং উদ্ভিদের অংশ দিয়ে ঢিবি তৈরি করে এবং তার গর্তে ডিম পাড়ে, এবং দিনে তা দেয় না। কিন্তু আরেকটা বিষয় হলো, ওর গর্তে যখন ডিম দেয়, ডিমে তা দেওয়ার জন্য 78 ডিগ্রি ফারেনহাইটের যে তাপমাত্রা, সেটাকে মেনটেন রাখে বৈজ্ঞানিকভাবে। কিভাবে করে সে জানে, বাট তার এক চুলো এদিক ওদিক হতে দেয় না, কেননা এই তাপমাত্রায় ডিম ফুটে বাচ্চা বেরোবে, আদারওয়াইজ সম্ভব না। গ্রিব নামক পাখি তারা নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায়। হয়ে গেল। চলো, পাখি পড়ানোর দুটি অংশ হবে। একটি হবে খাঁচার মতো,
আর একটি হবে অন্যটি খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে, যেখানে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। প্রফেসর শঙ্কু কিন্তু এই যে করভাস অর্থাৎ কাককে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি যন্ত্র তৈরি করেছিল। এই যন্ত্র হলো পাখি পড়ানোর জন্য, মানে পাখিকে শিক্ষা দেওয়ার জন্য। কি অংশ হবে? একটি খাঁচার মতো আর একটি খাঁচার সঙ্গে তার বৈদ্যুতিক যোগ থাকবে, ঠিক আছে, যেখান থেকে ডেটা ট্রান্সফার হবে। ডান চোখের নিচে একটি সাদা ফুটকি আছে। কার? কাকের। কোন কাকের? করভাসের। করভাসের বিশেষ বৈশিষ্ট্য কি? তার ডান চোখের নিচে কি আছে? সাদা ফুটকি আছে। কার? কাকের। খুব গুরুত্বপূর্ণ, এই সমস্ত তথ্য তোমাদের মনে রাখতে হবে। এই সমস্ত তথ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এইগুলো তোমাদের পড়ার সময় ছুটে যাবে। তাই খুঁটিয়ে 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 তোমাকে গল্প মিনিমাম 3 বার পড়তে হবে। আমি বারবার বলছি 3 বার পড়তে হবে, একবার পড়ে কিন্তু হবে না। তারপর দেখো, এই যে এই কার্ডটি ঠোঁটে পেন্সিলে টেবিলের উপর আঁচড় কাটতে পারে। এই কার্ডটি না, এটা কাকটি হবে, ঠিক আছে। এই কাকটি ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটতে পারে। নিশ্চয়ই করভাসের কথাই বলা হয়েছে। অর্নিথন যন্ত্র খুব গুরুত্বপূর্ণ। তৈরির কাজ শেষ 27 সেপ্টেম্বর, ঠিক আছে। এই যন্ত্রর কাজ শেষ কি? কোন তারিখ? 27 সেপ্টেম্বর। কোন গল্পের কথা রয়েছে অর্নিথন যন্ত্র? করভাস। কোন গল্পে কোন যন্ত্র রয়েছে সেটাও তোমাদের একটুখানি মনে রাখতে হবে। নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগোতে। কোন মাসে? নভেম্বর। খুব গুরুত্বপূর্ণ। শহরে সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স রয়েছে। ওকে, তাহলে নভেম্বর মাসে তোমার কোথায়? চিলির রাজধানী সান্তিয়াগোতে এই পক্ষী সম্মেলন রয়েছে। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। মিনেসোটাতে লেখকের পক্ষী বিজ্ঞানী বন্ধু রিউফান্স গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছেন। রিউফান্স গ্রেনফেল, এই গ্রেনফেলকে চিনে রাখো। এই গ্রেনফেল কিন্তু গল্পের একটা মুখ্য অংশ। তাহলে এই গ্রেনফেল থাকে কোথায়? মিনেসোটাতে। তিনি হলেন পক্ষী বিজ্ঞানী। তিনিই কিন্তু প্রফেসর শঙ্কুকে চিঠিতে ডেকেছিলেন এই যে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। কনফারেন্সটা কোথায় হলো? সান্তিয়াগো শহরে। এটি চিলির রাজধানী। নভেম্বর মাসে হয়েছিল। আর কিছু বলতে হবে? বলো, আর কিছু বলতে হবে? করভাস ইংরেজি শিখছে, ওর ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। দেখো, করভাস কিন্তু যে ভাষা শিখছে সেটি হলো ইংরেজি। মনে রাখো, করভাসকে স্প্যানিশ বলো, বাংলা বলো, তেলেগু, তামিল, ফরাসি, যাই হোক না কেন, করভাস কিন্তু শিখছে ইংরেজি ভাষা। তার সময় হলো সকাল 8টা থেকে 9টা। তার সময় সকাল 8টা থেকে 9টা, মনে রাখো, মাথার মধ্যে নিয়ে নাও। করভাস থাকতো বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। প্রথমে থাকতো কোথায়? বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। করভাসের প্রোগ্রেসে সময় লেগেছিল 2 সপ্তাহ। একেবারে ইম্পর্টেন্ট তথ্য, একেবারে ইম্পর্টেন্ট তথ্য, যে করভাসের যে প্রোগ্রেসের সময় লেগেছিল 2 সপ্তাহ। বাজ পড়েছিল কোথায়? 3টে নাগাদ শিমুল গাছে। বাজ কোথায় পড়েছিল? 3টে নাগাদ শিমুল গাছে বাজ পড়েছিল। এই বাজ পড়ার ফলে কি হয়েছিল? এই বাজ পড়ার ফলে সেই গাছে থাকা অনেকগুলো কাকের মৃত্যু হয়েছিল। কিন্তু আমাদের এই মিস্টার করভাস সেই মৃত্যুকে দেখতে যায়নি। তার যে প্রতিবেশী বা তার যে সম্প্রদায়, অর্থাৎ কাক সম্প্রদায় যে মারা গেল বিদ্যুৎ পড়ে, তাকে দেখতে যায়নি। তখন প্রফেসর শঙ্কু বুঝেছে যে করভাসের মধ্যে অনেকটা ডেভেলপমেন্ট এসছে, সে আর তার নিজস্ব প্রজাতিকে চিনতে পারছে না। ওকে, শঙ্কু গত 2 মাস ধরে পাখি নিয়ে গবেষণা চালিয়েছে। কতদিন? গত 2 মাস ধরে কাকের খাবারের জন্য পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ি বানিয়ে নিয়েছিলেন, ঠিক আছে, যেটা প্রফেসর শঙ্কু স্বভাবতই করেন। প্রত্যেকটা বড়ি বানান, বিড়ালের জন্য একটা বড়ি, প্রহ্লাদের জন্য একটা বড়ি, নিজের জন্য একটা বড়ি, যেমন সম্মেলন বড়ি, খেলে তার ঘুম আসে, তো এরকম টাইপের। হোটেল এক্সেলসিয়ার, সান্টিয়াগো সিটি অ্যাট 11 PM, এই সময়ের ঘটনা বর্ণনা রয়েছে। কোন হোটেল? হোটেল এক্সেলসিয়র। তারপরে দেখো লাস্ট পয়েন্ট, অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, করভাস সহ প্রফেসর শঙ্কুর বক্তৃতা। এটা কার বক্তব্য? এটা হলো প্রফেসর শঙ্কুর বক্তব্য। কাকে নিয়ে? করভাসকে নিয়ে। কোথায় পেয়েছিল? সেই সান্তিয়াগোতে পেয়েছিল, চিলির রাজধানী সান্তিয়াগোতে, যেখানে নভেম্বর মাসে যে পক্ষী বিজ্ঞানী সম্মেলনটা হয়েছিল। সম্মেলনে কে ডেকেছিল? তার পক্ষী বিজ্ঞানী বন্ধু গ্রেনফেল। চলো, কেরিয়ার দেল সান্তিয়াগো একটা পত্রিকার সান্ধ্য সংস্করণে করভাসের খবর বেরিয়েছিল। দেখো, প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। এটা হলো একটা পত্রিকা। কোথাকার পত্রিকা? চিলির পত্রিকা, যার সান্ধ্য সংস্করণে বেরিয়েছে। এই যে সংস্করণের যে সময়কাল তোমাকে মনে রাখতে হবে। বেরিয়েছে কোন ছবি? পেন্সিল মুখে করভাসের একটি ছবি। তারিখটি হলো কিন্তু তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেটি হলো 14ই নভেম্বর। এই তারিখটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আন্দিজ পর্বতশ্রেণী। খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে কোন পর্বতশ্রেণী?
আন্দিজ পর্বতশ্রেণী। শহরের পূর্ব দিকে এই আন্দিজ, শহরের কোন দিকে? পূর্ব দিকে। প্রত্যেকটা প্রশ্ন থেকে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসবে। তাই তোমাদের প্রত্যেকটা লাইন পড়তে হবে এবং গল্পটা আমি বারবার বলছি ভালো করে পড়তে হবে, না হলে যে ক্লাসটা করছো এই ক্লাসটাও কিছুদিন পরে ভুলে যাবে। এবং অবশ্যই ক্লাসটা মাল্টিপল টাইম দেখবে, তাহলে তোমাদের মনে থাকবে। সম্মেলনের চেয়ারম্যানের সিনিয়র হলেন কোভরুবিয়াস, এই ব্যক্তিও খুব গুরুত্বপূর্ণ, পরবর্তী আমরা দেখতে পাবো। পক্ষী সম্মেলনে বিকেল 5টায় উপস্থিত হওয়ার কথা। কটায়? বিকেল 5টায়। পক্ষী সম্মেলনের সময় ছিল বিকেল 5টায়। বিখ্যাত চিলিয়ান জাদুকরের নাম হলো আর্গাস, এই হলেন আমাদের মেইন ব্যক্তি। তাহলে বিখ্যাত চিলিয়ান জাদুকরের নাম হলো আর্গাস। আর্গাস তার ম্যাজিকে নানা রকম পাখির ব্যবহার করেন এবং আর্গাসের ম্যাজিক হয়েছিল প্লাজা থিয়েটারে। কোথায় হয়েছিল? প্লাজা থিয়েটারে। আর্গাসের জাদু কোথায় হয়েছিল? প্লাজা থিয়েটারে। নেক্সট দেখো, আর্গাসের কাছে ছিল কি? ছিল হাঁস, ছিল কাকাতুয়া, ছিল পায়রা, ছিল মোরগ, 3 হাত লম্বা সারস, আর 1 ঝাঁক ছিল হামিংবার্ড। প্রত্যেকটা পাখির নাম মনে রাখবে। সারসের উচ্চতা ছিল 3 হাত। প্রত্যেকটা তথ্য মনে রাখবে যে অর্গাসের কাছে কোন পাখিটি ছিল। প্রশ্ন আসবে এটাই, অর্গাসের কালেকশনে যে পাখিটি ছিল না। ঠিক আছে, কাক, কাক দিয়ে দিবে অপশনে যে হ্যাঁ কাক, সেখানে দেখা গেলো তোমার কাকটা বাদ দিতে হবে, কারণ অর্গাসের কাছে কাক ছিল না কিন্তু পায়রা ছিল। ওকে, নেক্সট দেখো, অর্গাসের চেহারা বর্ণনা। টিয়া পাখির মতো নাক, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। মাঝখানে স্মৃতি করা, গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন। পিছনে আচরণ নতুন গ্রামাফোন রেকর্ডের মতো চকচকে চুল, মাইনাস পাওয়ারের চশমা, লম্বায় 6 ফুটের। এই যে মাইনাস পাওয়ারের চশমা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অর্গাস কিন্তু -20 পাওয়ারের চশমা পড়তো। কত? -20। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যে অর্গাসের চশমার পাওয়ার ছিল -20। অর্গাস প্রফেসর শঙ্কুর থেকে 5 মিনিট সময় চেয়েছিল, কারণ সে দেখা করতে এসেছিল। গ্রিক উপকথায় অর্গাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? গ্রিক উপকথায়। কিন্তু গ্রিক দেবী হেরা কিন্তু আর্গাসের চোখগুলো তুলে নিয়েছিল, চোখ তুলে সে ময়ূর পুচ্ছে লাগিয়ে দিয়েছিল। তাই ময়ূর পুচ্ছ দেখতে হয় না যে চোখের মতো মাঝখানে একটা তোমার রাউন্ড শেপ থাকে, তো এটা গ্রিক পুরাণে মনে করা হয়। তাহলে চলো আমরা দেখে নিই পরের বিষয়। করভাসের খাঁচাটি কেমন ছিল? করভাসের খাঁচাটি কিসে ছিল? প্লাস্টিকের ছিল, না মেটালের ছিল, না সোনার ছিল, না রূপলি ছিল? করভাসের খাঁচাটি ছিল প্লাস্টিকের। ইম্পর্টেন্ট তথ্য তোমরা মনে রাখবে। ম্যানিফেকো, যেটা আগেই বললাম, ম্যানিফেকো শব্দের অর্থ হলো চমকপ্রদ, অসামান্য। করভাসকে দেখার পরে আমাদের কে বলেছিল এটা? কি নাম ওর বলো? ওই পক্ষী বিজ্ঞানী আর্গাস বলেছিল। পক্ষী বিজ্ঞানী আর্গাস, আর্গাস বলেছিল ম্যানিফেকো। কাকে দেখে? করভাসকে দেখে। চলো ফটাফট শেষ করি। আর্গাস একজন কোটিপতি ব্যক্তি। শহরের পূর্ব প্রান্তে 50 কামরা বিশিষ্ট একটি প্রাসাদ রয়েছে। তার বাড়িতে 26 জন চাকর রয়েছে। তার 4টি ক্যাডিলা গাড়ি রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। করভাসের বিনিময়ে অর্গাস শঙ্কুকে 10,000 স্কুডো দিতে চেয়েছিল। 10,000। এই 10,000 স্কুডো সমান ভারতীয় টাকায় তখন 15,000 টাকা। মনে রাখবে কত দিতে চেয়েছিল? 10,000 স্কুডো। এই স্কুডো কি? স্কুডো হলো একক, অর্থাৎ আমরা যেমন টাকা বলি, হিন্দিতে যেমন রুপি বলা হয়, ইংরেজিতে যেমন ডলার বলা হয়, সেরকম এই স্কুডো হলো টাকার একক। 10,000 স্কুডো মানে প্রায় 15,000 টাকা। বলে দিলাম। গুড নাইট বলেছিল স্প্যানিশ ভাষায়। গুড নাইট বলেছিল স্প্যানিশ ভাষায়। ঠিক আছে, জাপানি পক্ষী বিজ্ঞানীর নাম কি? তোমাসাকা মোরি মাতোর। তোমাসাকা মোরি মাতোর বা মোরি মতো, যাই হোক স্পেলিংটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা ওটা দেখে নেবে। ঠিক আছে, শঙ্কু হোটেলের 71 নাম্বার রুমে ছিল। দেখো প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট, তুমি কোনটা ছাড়বে? আর তাই আমি তোমাদের জন্য প্রত্যেকটা তথ্যই নিয়ে এসেছি। এর বাইরে আর কোনো তথ্য নেই প্রফেসর শঙ্কুর কাছে, মানে প্রফেসর শঙ্কুর বইয়ে। ঠিক আছে, তোমরা ক্লাসটা ভালো করে করো, রিপিট দেখবে আবার, এবং বইটা পাশে নিয়ে রিপিট দেখবে। আর তোমাকে পড়তে হবে না, বাট পরীক্ষার আগে আমরা যে স্টাডি ম্যাটেরিয়ালটা তোমাদের দেবো, প্রিন্টেড ভার্সন, এটা তো ক্লাস ভার্সন, ধরো ক্লাসের পিপিটি হিসেবে থাকছে, প্রিন্টেড ভার্সন, ওটা কিন্তু তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। ঠিক আছে, লাঞ্চ শেষ করে যখন হোটেলের ঘরে ফিরে তখন 2:30 বাজে। ঠিক আছে, 107 নাম্বার রুমের গ্রেনফেল থাকতেন, অর্থাৎ প্রফেসর শঙ্কুর বন্ধু। আর্গাস এসেছিলেন সিলভার অর্থাৎ রূপলি ক্যাডিলাকের গাড়িতে। ঠিক আছে, সিলভার রঙের গাড়িতে। দেখো আর্গাসের আসল নাম কি? ডোমিঙ্গো বার্তেলেম সারমিয়েন্তো। ঠিক আছে, মনে রাখবে, নাম ইম্পর্টেন্ট আছে, মাথা থাকবে, তবে অতটা গুরুত্বপূর্ণ হবে না। পুলিশের নাম করেরাস, মনে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। অর্গাস 19 বছর বয়স থেকে ম্যাজিক খেলা দেখাতে আরম্ভ করে। খুব গুরুত্বপূর্ণ যে অর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক খেলা দেখাচ্ছেন? 19 বছর থেকে। এবং অর্গাসের
কথা বলা হয়েছে, সরি, এবং এককালে সে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। লোকটা ভয়ানক কঞ্জুস, কাউকে বিশ্বাস করে না। কে? অর্গাস। অর্গাস কিন্তু ভয়ানক কঞ্জুস, কাউকে বিশ্বাস করে না। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসবে, তুমি কোনটা ছাড়বে কোনটা ধরবে বলো। ড্রাইভার অত্যন্ত ভীতু লোক ছিল। কাদের ড্রাইভার? প্রফেসর শঙ্কুদের ড্রাইভার। মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করে। কখন? যখন অর্গাসকে ধরতে তারা যায় এবং অর্গাস যখন গুলি চালায়। করভাস রাস্তার উল্টো দিকে ন্যাড়া অ্যাকেসিয়া গাছটার মাথায়ও বসেছিল। এই অ্যাকেসিয়া গাছটাই হলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অ্যাকেসিয়া গাছ। চলো এবার আমরা চলে যাই প্রশ্নে। প্রশ্ন দেখো, প্রথম দিকে যে প্রশ্নগুলো ছিল এখানে সেই প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি আমি। তোমরা শুধু এবার বলবে আমাকে যে এইখানে কি রয়েছে। বলো বলো ফটাফট বলো, এটাই আমাদের লাস্ট পেজ, এর বাইরে আর কোনো পেজ নাই, পুরো কমপ্লিট। চলো, ফার্স্ট হচ্ছে কি, সুলিটেলমা শহরে শঙ্কু এসছেন, কি হবে বলো। এবার হলো তোমাদের আসল ব্রেনের পরীক্ষা। এবার তোমাদের আসল ব্রেন গেম। ব্রেন গেম। সুলিটেলমা শহরে এসছেন শঙ্কু, বলো এই শূন্যস্থানটা কি বসবে। তোমরা যে ক্লাসটা করলে সেই ক্লাস অ্যাকর্ডিং টু এই প্রশ্নগুলো বানানো হয়েছে। সাবিলা বলছো নভেম্বর, না, ভুল। এবার তোমাদের আসল চ্যালেঞ্জ দেখি, এখানে কটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে কার কটা হচ্ছে আমি দেখে নিচ্ছি। তখন অপশন ছিল, অ্যান্সারগুলো করতে পারছিলে না, হয়নি। পারলে না তো, আমি জানতাম পারবে না। আবার বলছি, লাস্ট চান্স, কেউ পারবে বলতে? চলো, উত্তর হবে 15ই মে। 15ই মে। চলো নেক্সটটা বলো। অ্যাক্রোয়েড প্রফেসর শঙ্কুর বন্ধু। এবার তো আসল চ্যালেঞ্জ, পক্ষী খেলা। না সাবিলা, হবে না, পক্ষী খেলা হবে না। অ্যাক্রয়েড প্রফেসর শঙ্কুর বন্ধু, তুমি কি বসাবে এখানে? অনেকগুলো বসতে পারে, অনেক অপশনস বসতে পারে। আর্চিবল্ড অ্যাক্রয়েড, প্রাণীতত্ত্ববিদ অ্যাক্রয়েড, ঠিক আছে। কিন্তু এখানে আমি আমি যে জন্য প্রশ্ন দিই সেটা হলো আমাদের যে খাঁচার সংখ্যা 6 নম্বর খাঁচায়। ঠিক আছে, 6 নম্বর খাঁচায়। 3টে প্রশ্ন, অ্যাক্রয়েড প্রফেসর শঙ্কুর বন্ধু কি হতে পারে বললাম। একটা হচ্ছে প্রাণীতত্ত্ববিদ, একটা হলো আর্চিবল্ড, আর একটা হলো 6 নম্বর খাঁচায়, এ সমস্ত কিছু। ঠিক আছে, দেখো 3 নম্বর, তাই তিনি বিখ্যাত প্রফেসর শঙ্কুর মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন। প্রশ্নের উত্তরটা কি হবে? তাই তিনি বিখ্যাত প্রফেসর শঙ্কুর মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন। গুড, ভারতীয় বলে। সাবিলা বলছে স্যার আপনি কোন অ্যান্সার চাইছেন আমি বুঝতে পারছি না, আমি সব অ্যান্সার চাইছি যেটা যেটা তুমি দিতে পারবে। এখানে যেমন 3টে অ্যান্সার আসবে, 3টে। কি 3টে অ্যান্সার? আর্চিবল্ড অ্যাক্রয়েড প্রফেসর শঙ্কুর বন্ধু, গুড। দ্বিতীয় কি? প্রাণীতত্ত্ববিদ, তিনি ছিলেন। প্রাণীতত্ত্ববিদ অ্যাক্রয়েড প্রফেসর শঙ্কুর বন্ধু হয়ে গেল। তিনি ছিলেন 6 নম্বর, 6 নম্বর খাঁচায়, অ্যাক্রয়েড প্রফেসর শঙ্কুর বন্ধু। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই। 3 নম্বরটা কে বলেছে? 3 নম্বরটা ভারতীয় বলে। কোনো ভারতীয়র মূর্তি নেই, কোনো ভারতীয় মূর্তি ছিল না। আদর পাল, কামরুজ্জামান, অসীম বাবা, গুড। কোনো ভারতীয় মূর্তি ছিল না বলে তিনি প্রফেসর শঙ্কুর মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন। জাপানি পক্ষী বিজ্ঞানীর নাম কি বলো। বলো বলো বলো। আরে জাপানি পক্ষী বিজ্ঞানীর নাম আগে বলো, খাঁচাটি ছিল প্লাস্টিক, ওটা পরে বলো। জাপানি পক্ষী বিজ্ঞানীদের নাম কি? কি কি বিদ্যুটের নাম? তোশি মাকা মরিমোতা, ঠিক আছে, এরকম মরি মোতা নামটা মনে রাখবে, স্পেলিং একটু এদিক ওদিক হতে পারে, ডোন্ট মাইন্ড, ওকে। তোসি মাকা না কি যেন রয়েছে, তোষা মাকা মরি মাতার। করভাসের খাঁচাটি ছিল প্লাস্টিকের, হ্যাঁ আগেই বলে দিয়েছো, গুড। অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, কার সম্পর্কে বলা হয়েছে? কার সম্পর্কে বলা হয়েছে বলো, এটা বলো দেখি কত বলতে পারো তোমরা। অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ কি হতে পারে এখানে?
বলো দেখি, অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, কর্ভাস না, বলো বলো বলো। এটা প্রফেসর শঙ্কু যে ওষুধ আবিষ্কার করেছিলেন বিভিন্ন ফল মিশিয়ে, সেটা সম্পর্কে বলা হয়েছে। কিন্তু এটা হলো, এটা অ্যাকচুয়ালি এটা হবে বাংলার যে মানে, যে আমার তোমার আমার অ্যাচিভমেন্টের সঙ্গে আরও একটি পালক যুক্ত হলো। ঠিক আছে, অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। কে বলেছিল এটা? এটা বলেছিল প্রফেসর শঙ্কু। ঠিক আছে, প্রফেসর শঙ্কু বলেছিল। ঠিক আছে, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল গল্পের প্রকাশ সাল বলো। প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল গল্পের প্রকাশ সাল, এটা বলো দেখি, সবাই সবাই বলো এটা। আর তাড়াতাড়ি বলো, দেরি করলে হবে। প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল গল্পের প্রকাশকাল, ফটাফট বলো। এই বাবা, জয়জয়ন্ত এরকম লিখছো কেন? কোন পত্রিকা বলো? গুড। তারপর শারমিন বলেছে 1371, ঠিক আছে। কোন পত্রিকা? প্রথম দুটো গল্প কি ছিল, কোন পত্রিকায়? সন্দেশ পত্রিকায়। ঠিক আছে, সন্দেশ পত্রিকায় 1371 বঙ্গাব্দ। সুইডেনের বিজ্ঞানী, সুইডেনের বিজ্ঞান প্রফেসর শঙ্কুর গ্রেডি ল্যাবরেটরিতে এসে থওয়া হয়েছিলেন। ওটা বিজ্ঞান না, ওটা বিজ্ঞানী হবে। সুইডেনের বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরিতে এসে থওয়া হয়েছিলেন। কে? সন্দেশ। এই, হ্যাঁ সন্দেশ, আচ্ছা সন্দেশ পত্রিকা, তাই তো বলছি। আমি বললাম কি আর সন্দেশ খেতে দিচ্ছে আমাকে। বলো সুইডেনের বিজ্ঞানীর নাম কি? লাস্ট কোশ্চেন, সুইডেনের বিজ্ঞানীর নাম কি? না না, আরে আর্গাস, আর্গাস তো সেই চিলিয়ান জাদুঘর। আর্গাস চিলিয়ান জাদুঘর। এখানে বলছে সুইডেন বিজ্ঞানীর নাম কি, যিনি প্রফেসর শঙ্কুর গ্রিডের ল্যাবরেটরিতে এসেছিলেন এবং দেখে থওয়া হয়েছিলেন, তার নাম কি? বলো বলো বলো। দেবারতী, দেবারতী রয়েছে, শ্রেয়া রয়েছে, চিরশ্রী, বিজু, সাবিলা। তোমরা রেসপন্স করছো না কেন? তোমাদের কি হয়েছে? ওয়াসিমা বলছো সান্তিয়াগো। না না, সান্তিয়াগো তো একটা শহরের নাম। চিলির রাজধানী সান্তিয়াগো, যেখানে তোমার পক্ষী সম্মেলন হয়েছিল নভেম্বর মাসে। তোসামাকো না, এটাও না। তোসামাকো তো জাপানি পক্ষী বিজ্ঞানীর নাম। বাবারে, এটা হবে সুইডেনের বিজ্ঞানী সোভান্ড সেন। সোভান্ড সেন। ঠিক আছে, এটা হবে সোভান্ড সেন, সোভেন্ট সেন। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখি কি রয়েছে। নেক্সট, হ্যাঁ রয়েছে আমাদের কোর্সগুলো। তোমাদের দেখতে পাচ্ছ এখানে সমস্ত সাবজেক্টের কোর্স রয়েছে। তোমাদের ফ্রেন্ড সার্কেল, তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন কেউ যদি পড়ার জন্য তোমাদের জিজ্ঞেস করে যে কোথায় পড়বো, তো অবশ্যই বৈঠক ইনস্টিটিউশনে এত সমস্ত কোর্স রয়েছে, তোমরা কিন্তু বলতে পারো এবং সবাইকে আমাদের বিষয়ে বলতে পারো। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা শেষ অবধি দেখার জন্য, ধৈর্য ধরে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। সকলে কিন্তু ক্লাস কেমন লাগলো সেটা রিভিউ তোমরা তোমাদের যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে বলে দেবে। আমরা দেখতে চাই তোমাদের ক্লাস কেমন লেগেছে। আমাদের যদি কোথাও মডিফাই করতে হয়, কোথাও যদি ইমপ্রুভমেন্টের দরকার তোমাদের মনে হয় স্যার আপনি এভাবে করলে আরও ভালো হবে, সেটাও লিখবে। প্রত্যেকে যারা ক্লাস করেছো, আমি আশা করবো সকলে যেন ক্লাসের বিষয়ে তোমরা আমাদের গ্রুপে লিখে দেবে। এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বলছি, তার ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের যে স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচের ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এসএলএসটি বেঙ্গলির পেইড ব্যাচে পেয়ে যাবে। সবার জন্য আমি ফ্রি অফ অ্যাক্সেস এই আজকের স্টাডি ম্যাটেরিয়ালটি করে রাখবো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে প্রফেসর শঙ্কুর তৃতীয় পর্ব নিয়ে আমি হাজির হব নেক্সট শনিবার।